হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম আমাদের আরেকটি হরিকথা সেশনে। তো আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কল্যাণ কল্পতরু থেকে কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া এটি কীর্তন করব। তো কে কে সংসে এটার বেঙ্গলি ভার্সন পাওয়া যাচ্ছে না, তো অন্য ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে আমরা দেখব। ওকে, তো প্রথমে আমরা মিনিংটা বুঝে নিই। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদছায়া। অর্থাৎ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন চৈতন্য মহাপ্রভু কবে আমাকে দয়া করবেন এবং কবে আমি বৈষ্ণবের পদছায়া লাভ করব। তো একটা জিনিস বুঝতে হবে যে মহাপ্রভুর সব থেকে বড় কৃপা হচ্ছে বৈষ্ণবের পদছায়া লাভ করা। আমরা যদি কোনো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ লাভ করি, তার ছত্র ছায়া থেকে ভক্তি অনুশীলন করতে পারি, তো সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর সব থেকে বড় কৃপা। কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। এই বিষয়ের অভিমান কবে আমি ছাড়বো, অর্থাৎ এই যে জড় বিষয় নিয়ে আমি মেতে রয়েছি, অভিমান আছে আমার, টাকা পয়সা গাড়ি বাড়ি বা অ্যাটাচমেন্ট আছে এগুলোর প্রতি, এগুলোকে কবে আমি বাদ দিয়ে বিষ্ণু জনে অর্থাৎ বিষ্ণুর যারা ফেভারিট জন অর্থাৎ বৈষ্ণবদেরকে আমি কবে সম্মান করব, আর বিষয়াভিমানকে কবে ছাড়বো। গলবস্ত কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে। তো গলবস্ত গীতাঞ্জলি মানে আমি হাত জোড় করে সেই যেমন ভিক্ষে চাই সেই রকম ভাবে বৈষ্ণবের কাছে যাব এবং দন্তে তৃণ করি অর্থাৎ দাঁতের মাঝে আমি একটা তৃণ বা খড়কে নিয়ে বৈষ্ণবের পদে আত্মসমর্পণ করব। এটা বেশ কিছুবার আমরা আলোচনা করেছি। ও, বেঙ্গলি ট্যাবটা শেয়ার হচ্ছিল না গুগল মিটে। যাই হোক, তো গলবস্ত গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে দন্তে তৃণ করি দাঁড়াইব নিষ্কপটে, অর্থাৎ আমি দন্তে তৃণ কথাটার অর্থ হচ্ছে যে আমি যার সামনে দন্তে তৃণ নিয়ে যাব, এটার মানে হচ্ছে যে আমি এটা বোঝাচ্ছি যে আমি গরু বা গাধার মতো বোকা তার সামনে। ঠিক যেমন সনাতন গোস্বামী, আরেকবার দেখিয়ে দিয়ে এটাই, সনাতন গোস্বামী যেভাবে চৈতন্য মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করেছিলেন। হুম, ইয়েস, তো এটা যদি আমরা দেখি ভালো করে, এটা চৈতন্য মহাপ্রভু, সনাতন গোস্বামী মুখে একটা কিছু রয়েছে, এটা হচ্ছে তৃণ। এইটাকে বলে দন্তে তৃণ ধরি গৌরা ডাকি হে তোমারে। দন্তে তৃণ ধরে আত্মসমর্পণ মানে তৃণ বা খড় রাখা মানে গরু বা গাধার মতো আমি বোকা, আমি কিছুই জানি না, গুরুদেব আমাকে আপনি শিক্ষা প্রদান করুন। এটা হচ্ছে মুড। গুরুদেবের সামনে কখনো ওভার স্মার্ট হওয়া উচিত নয়, যে আমি সব জানি, হ্যাঁ আমিও প্রভুপাদের সব বই পড়ে নিয়েছি, আপনি আর নতুন কি বলবেন আমাকে। হ্যাঁ, এরকম ভাবটা ঠিক নয়, আমি কিছুই জানি না, সে এরকম ভাব নিয়ে যাওয়া উচিত। কান্দিয়া কান্দিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। কেঁদে কেঁদে আমি জানাবো যে আমার দুঃখের কাহিনী। এই জড় জগৎ মানে এখানে সবসময়তেই দুঃখ থাকবে। সংসার দাবা নললীঢ় লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম। তো এই জড় জগৎ দুঃখ কষ্টে পরিপূর্ণ। কৃষ্ণ বলছেন ভগবদ গীতায় দুঃখালয়ম অশাশ্বতম। তো সেটা আমি জানাবো কান্দিয়া কান্দিয়া। এক মিনিট, ইয়েস, তো সেটা আমি জানাবো। এবং সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। এই যে সংসারের দাবানলে আমি জ্বলে পুড়ে মরছি, এটার থেকে বিশ্রাম চাইবো। যে আমাকে এই সংসার থেকে উদ্ধার করে তোমার সেবায় নিযুক্ত করো। ভগবানের যে চরণ, সেটার মহিমা আমরা অলরেডি কীর্তন করেছি আগের দিন, এখনো বুঝি না প্রভু তোমার চরণ। তো ভগবানের চরণে আশ্রয় নিলে কোনো জড় ত্রিতাপ ক্লেশ আমাদেরকে টাচ করতে পারবে না। তো সেটাই বলছেন ভক্তিনাথ ঠাকুর, এই জড়জগৎ রূপী যে সংসার, সেটার থেকে বেরিয়ে এসে ভগবানের পাদপদ্মে আশ্রয় নেওয়ার জন্য তাকে আমি প্রার্থনা করব। এবং সেই সুদিং শেল্টারে আমি থাকতে চাই। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। তো আমার যে দুঃখ কষ্ট সেটা দেখে যে বৈষ্ণব ঠাকুর অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত রয়েছেন, আমার জন্য কৃষ্ণকে আবেদন করবেন প্রচুর। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল রয়েছে যেটা আমাদের বোঝা উচিত, যে কখনোই
এই যে আমরা অনেক সময় বলি না, কোনো সমস্যা থাকলে যে প্রভু একটু প্লিজ আমার জন্য প্রে করবেন, প্লিজ, হ্যাঁ আমার জন্য একটু প্রার্থনা করবেন। এই যে ফর্মালিটির মতো করে আমরা বলি, আর কেউ যদি এইভাবে ফর্মালিটির মতো করে প্রে করেও দেয়, তাতে বিশাল কিছু লাভ হবে না। অ্যাকচুয়ালি মুডটা হচ্ছে এরকম যে আমি কোনো বৈষ্ণবকে এত সার্ভ করব, এত তাকে সেবা করব, এত তাকে খুশি করব আমার সেবার দ্বারা, আমাকে কিছু বলতে হবে না তাকে, সে নিজেই আমার জন্য কৃষ্ণকে আবেদন করবে। যদি আমরা বলে কাউকে বলি যে আমার জন্য একটু প্রার্থনা করবেন, সেটা খুব আর্টিফিশিয়াল হয়ে যায়। কিন্তু যদি আমি কোনো বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারি, আর সে বৈষ্ণব দেখে যে আমি দুঃখ কষ্টে আছি, তাহলে সে নিজেই আমার জন্য কৃষ্ণকে প্রে করবেন যে খুবই ভালো ভক্ত, অনেক সেবা করে তোমার, অনেক শুদ্ধ মনের ভক্ত, হে ভগবান প্লিজ ওকে একটু সাহায্য করো। তো এই যে প্রেয়ারটা, এই প্রেয়ারটার প্রচুর দাম রয়েছে। ওকে, তো সেটা জোর করে বা আর্টিফিশিয়াল প্রেয়ারে হয় না। তো সেই জন্য আমাদের এই যে ফর্মালিটিটা, আমার কিছু একটা এক্সাম দিতে যাচ্ছি, প্রভু প্লিজ প্রে ফর মি, ঠিক আছে, বা কিছু একটা সমস্যা হয়েছে, প্রভু প্লিজ প্রে ফর মি, এরকম না করে ঠিক আছে, আমি যদি একটা খুব বিপদে পড়ে গেছি, কোনো একটা হেভি ক্রাইসিসে পড়ে গেছি, আমার ডিভোটিদের প্রেয়ার দরকার, তখন সেটা আমি বলতে পারি। কিন্তু কথায় কথায় এই যে প্লিজ প্রে ফর মি, প্লিজ প্রে ফর মি, বা এমনি দেখা হলো দুজন ডিভোটির মধ্যে দেখা হলো, হুম, তো আমরা বলে দিই এরকম প্রে ফর মি, ঠিক আছে, বলতে কোনো অসুবিধা নেই, সেটা একটা দৈন্যতা প্রকাশ করছে, বৈষ্ণব এটিকেট ভালো দেখাচ্ছে। কিন্তু ওইটার পিছনে বেশি আশা রাখা চলবে না যে প্লিজ প্রে ফর মি মানে সে প্রে করে আমাকে উদ্ধার করে দেবে, সেরকম নয়। ওই প্রেয়ারটা তখন শক্তিশালী হবে যদি আমি সেই বৈষ্ণবকে সার্ভ করেছি, তার হৃদয়কে আমি জয় করতে যদি পেরেছি, তবে অটোমেটিক্যালি তার হৃদয় থেকে যে প্রেয়ার বেরোবে সেইটা শক্তিশালী। তো সেই জন্য আমরা যদি অ্যাকচুয়ালি বৈষ্ণবের কৃপা পেতে চাই, তাহলে তাকে এটা বলার দরকার নেই যে প্রে ফর মি, তাকে ভালোভাবে সেবা করলেই হলো। বৈষ্ণবকে ভালো করে সেবা করলে অটোমেটিক্যালি সে প্রে করবে আমাদের জন্য, আমার লাগি কৃষ্ণ আবে দিবেন প্রচুর। এবং এই বৈষ্ণবের আবেদনে কিরকম হবে? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদয়। বৈষ্ণব যখন কৃষ্ণকে রিকোয়েস্ট করবে, আমার মতো পামরের প্রতিও ভগবান সদয় হবেন, বা আমার আমার প্রতি ভগবান কৃপা করবেন। বিনোদেরও নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। বিনোদ মানে হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর, তার নিবেদন বৈষ্ণবের চরণে, বৈষ্ণবের চরণে ভক্তিবিনোদ ঠাকুর রিকোয়েস্ট করছেন যে কৃপা করি সঙ্গে লহ, কৃপা করি আমাকে সঙ্গে নাও, এই অকিঞ্চনকে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি অকিঞ্চন, কারণ আমার কোনো কৃষ্ণ ভক্তি নাই, তুমি বৈষ্ণব ঠাকুর, তোমার কৃষ্ণ ভক্তি রয়েছে, তো তুমি আমাকে সঙ্গে নাও। এটা আমরা যখন ষড়ঙ্গ শরণাগতি দেখছিলাম, তখন আমরা দেখেছি যে ষড়ঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। তো এই যে বৈষ্ণব, তিনি সেই লেভেলের বৈষ্ণব যে তার ষড়ঙ্গ শরণাগতি হয়েছে। এরকম কোনো বৈষ্ণবকে যদি সেবা করে সন্তুষ্ট করতে পারি, তাহলে তার হৃদয় থেকে আমার জন্য স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের প্রতি যে প্রার্থনা বেরোবে, সেই প্রার্থনার জোর এতটাই যে আমি ভক্তিতে অনেকটা এগিয়ে যাব তার ফলে। এই জন্যই বলে বৈষ্ণব সেবার গুরুত্ব। মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। মহাপ্রভু বলেননি বৈষ্ণবের কাছে গিয়ে প্রে ফর মি বলো, মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা, সেবা করলে দ্যাট ইজ দি বাই প্রোডাক্ট। আমি চাইতে পারি যে হ্যাঁ আমাকে কৃপা করো ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনে রাখতে হবে আসল কৃপাটা তখন পাওয়া যাবে যদি আমি তাকে সেবা করে তার হৃদয়টাকে জয় করি। ওকে, ঠিক আছে, তো আমরা কীর্তন করব। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব নব পদ ছায়া।
কবে আমি ছাড়িব এ বিষয়াভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। কবে আমি ছাড়িব এ বিষয়াভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়ায় বনিষ্কপটে। গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াই বনিষ্কপটে। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার নল হইতে মাগিব বিষাম। কাঁদিয়া কাঁদিয়া জানাই দুঃখ গাম, সংসার নল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমালাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমালাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন কামর প্রতি হবেন সদয়। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবেন সদয়। দীনদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। দীনদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া।
কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব পদ ছায়া। কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, জয় নিতাই গৌরাঙ্গ। জয় গৌরা নিতাই, জয় গৌরা নিতাই, পতিত পাবন গৌরা নিতাই। জয় গৌরা নিতাই, জয় গৌরা নিতাই, পতিত পাবন গৌরা নিতাই। জয় প্রভুপদ, জয় প্রভুপদ, জগদ্গুরু শিল প্রভুপদ। জয় প্রভুপদ, জয় প্রভুপদ, জগদ্গুরু শিল প্রভুপদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।
ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्विषे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। सो আমরা কন্টিনিউ করছি গোলকা চার্ট। তো গোলকা চার্টের মধ্যে আমরা অলরেডি গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, সদাশিব লোক এবং জড়জগতের ওভারভিউ, জড়জগতের মধ্যে 14 প্ল্যানেটারি সিস্টেম, ভার্টিক্যাল স্ট্রাকচার, এগুলো অলরেডি আলোচিত হয়েছে। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম যে 3 ধরনের পুরুষ অবতার, মহাবিষ্ণু, গর্ভদোকসাই বিষ্ণু, ক্ষীরদোকসাই বিষ্ণু, তাদের সম্বন্ধে জেনেছিলাম এবং প্রত্যেকের কি কি কাজ এবং তাদের পজিশন কি সেটা আমরা জেনেছিলাম। যেমন মহাবিষ্ণু বা কারণদোকসাই বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত জড়জগতের পরমাত্মা, তার থেকে সমস্ত জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি কি রূপে প্রবেশ করছেন? গর্ভদোকসাই বিষ্ণু। এবং তিনি হচ্ছেন একটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা, তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি এবং সেই পদ্মের মধ্যেই সৃষ্টির সমস্ত উপাদান ভগবান দিয়েছেন। ব্রহ্মাজি তপস্যা করার পর ব্রহ্মাজিকে সৃষ্টি কিভাবে করতে হবে তার জ্ঞানও প্রদান করলেন গর্ভদোকসাই বিষ্ণু। তো সেই জ্ঞান প্রাপ্ত হয়ে ব্রহ্মাজি এই জড় সৃষ্টি বা গৌণ সৃষ্টি, যেটাকে বলে 2 ধরনের সৃষ্টি, মুখ্য সৃষ্টি এবং গৌণ সৃষ্টি। তো ব্রহ্মাজি এই গৌণ সৃষ্টি করলেন। গৌণ সৃষ্টির মধ্যে কি কি রয়েছে? ফার্স্ট হচ্ছে 14 ভুবন তৈরি করা, আর সেকেন্ড হচ্ছে এই 14 ভুবনকে পপুলেট করা, বিভিন্ন জীব দেহ তৈরি করে। তো সেই জন্য ব্রহ্মাজির বিভিন্ন পুত্রেরা প্রজাপতি রূপে তাকে সাহায্য করলেন এবং স্বয়ম্ভু মনু এবং শতরূপা তাকে সাহায্য করলেন। তারপরে গর্ভদোকসাই বিষ্ণুর অংশ হচ্ছে ক্ষীরদোকসাই বিষ্ণু। এই ক্ষীরদোকসাই বিষ্ণু ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুতে বিরাজমান এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। এই ক্ষীরদোকসাই বিষ্ণুর অ্যাবোর্ড হচ্ছে ধ্রুবলোক। সেখানে যে ক্ষীর সাগর রয়েছে সেখানে থাকেন, সেটা তার হেড অফিস, কিন্তু প্রত্যেকটা অণু পরমাণুতে এবং জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি রয়েছেন। তো এটা আমরা দেখেছি, আর আমরা ভার্টিক্যাল স্ট্রাকচার আলোচনা করেছি। তো সেই পয়েন্ট থেকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা ভূমণ্ডলের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ভূমণ্ডলের মধ্যে কি কি আছে, জাস্ট একটা কুইক রিক্যাপ। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আমরা জানি, গোলক, বৃন্দাবন, বৈকুণ্ঠ, সদাশিব লোক, মহাকাল ধাম, সমস্ত কিছু জানি আমরা আশা করি।
আগের লেকচারগুলোতে সব ডিটেলস আলোচনা হয়েছে। এই হচ্ছে কারণোদকশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু থেকে এইগুলো তৈরি যেগুলো হচ্ছে সেটার নাম হচ্ছে ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের আরেক নাম কি, কে বলতে পারবে? রেজ হ্যান্ড করো। ব্রহ্মাণ্ডকে আর কি কি নামে ডাকা হয়? প্রশান্ত প্রভু। প্রশান্ত প্রভু, ইয়েস। শোনা যাচ্ছে না প্রভু? ও শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হিরণ্যগর্ভ বলা হয় গো। ইয়েস, ভেরি গুড। হিরণ্যগর্ভ কেন বলা হয়? হিরণ্য। কারণ এগুলো দেখতে গোল্ডেন কালারের, বলের মতো দেখতে হয়, হুম। এবং মহাবিষ্ণুর থেকে এটি সৃষ্টি। ঠিক। হিরণ্য মানে হচ্ছে সোনা, আর গর্ভ মানে হচ্ছে, এগুলো হচ্ছে একটা গর্ভের মতো, মাতৃগর্ভে যেরকম বাচ্চা জন্ম নেয়, তো সেরকম ভাবে এই ব্রহ্মাণ্ড রূপী যে গর্ভ, তার মধ্যে অনেক কিছু ভ্যারাইটি জিনিস সৃষ্টি হবে, সেজন্য এটাকে বলা হচ্ছে হিরণ্যগর্ভ। ঠিক আছে। তো এখানে আমরা বিভিন্ন পার্সোনালিটি দেখতে পাচ্ছি। তো রমা দেবী, শম্ভু দেবী, মায়া দেবী, প্রত্যেকের সম্বন্ধে এক লাইনে ডিসক্রাইব করতে হবে। প্রথমে হচ্ছে শম্ভুকে। প্রেজেন্ট করো আবার। গুগল মিট থেকে। কি ব্যাপার? তিমির বিনাশ প্রভু। আর কেউ? গুগল মিটে পিছিয়ে থাকলে চলবে না, নোটস ভালো করে নিতে হবে, ঠিক আছে? ওকে। তো এটা কি বলবে? প্রকাশ কুন্ডু প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো প্রভু, শম্ভু হচ্ছেন কারণোদকশায়ী বিষ্ণু যখন মায়া দেবীকে ঈক্ষণ করছেন অর্থাৎ দৃষ্টিপাত করছেন, সেই দৃষ্টিপাতটাই হচ্ছে শম্ভু। ভেরি গুড, ভেরি গুড। মহাবিষ্ণুর যে দৃষ্টিপাত, সেই দৃষ্টিটা হচ্ছে শম্ভু। এবং এই দৃষ্টির মাধ্যমে তিনি মায়াকে টাচ করেছেন, ডাইরেক্টলি মায়াদেবীকে টাচ করেছেন না। ঠিক। আচ্ছা, এখানে রমা দেবীর কাজ কি, এবং রমা দেবী কে তিনি এবং তার কাজ কি? ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রভু, হরে কৃষ্ণ। জড় জগতে যতগুলো সোল এসেছে তাদেরকে মায়া দেবীর কাছে প্রেরণ মানে করা। প্রেরণ করে। আর উনি কে নিজে? রমা দেবী, ওনার আইডেন্টিটি কি, স্বরূপ কি? উনি লক্ষ্মী দেবী। হ্যাঁ, মানে ভগবানের কি উনি? ভগবানের কোন শক্তি? ভগবানের তিনটে মেন শক্তি আছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা। কোন শক্তি? রমা দেবী। অন্তরঙ্গার লাগছে। ইয়েস, অন্তরঙ্গা, কারণ উনি কাছে রয়েছেন, ওনার সাথে মহাবিষ্ণু কথোপকথন করেছেন। মায়া দেবীকে ডাইরেক্ট টাচ করবেন না। আচ্ছা, সেখান থেকেই লজিক্যালি উত্তর চলে আসছে, কিন্তু তবু আমি জিজ্ঞেস করবো, তাহলে মায়া দেবীর স্বরূপ কি? এই মায়া বা মহামায়া, তার স্বরূপ কি? সে ভগবানের কি শক্তি? অদিতি মাতাজি, গুগল মিট থেকে। হরে কৃষ্ণ, প্রণাম। তো মায়াদেবী হচ্ছেন ভগবানের বহিরঙ্গা শক্তি। ভেরি গুড, বহিরঙ্গা শক্তি। ঠিক। তো মায়া দেবী বহিরঙ্গা শক্তি এবং রমা দেবী তিনি হচ্ছেন অন্তরঙ্গা শক্তি। ওকে, তাহলে এই পার্সোনালিটি গুলো সম্বন্ধে আমরা জেনে গেলাম। সে মায়া দেবী হচ্ছে জড়জগতের সুপারিনটেন্ডেন্ট। এখানে গর্ভদুঃখশায়ী বিষ্ণু 14 ভুবন, মানে কারণ দুঃখশায়ী বিষ্ণু নিজেকে প্রকাশ করেন গর্ভদুঃখশায়ী বিষ্ণু রূপে, ব্রহ্মাণ্ডের ভেতর প্রবেশ করলেন। নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি, 14 ভুবন, বিভিন্ন বাসিন্দারা থাকেন সেখানে, 7টি কাভারিং ইউনিভার্সের বিভিন্ন এলিমেন্টস দিয়ে তৈরি। ক্ষীরোদকশায়ী বিষ্ণু সম্বন্ধেও আমরা জেনেছি, এবং 14 ভুবন, তার সাথে নরক ইত্যাদিও রয়েছে। ভার্টিক্যাল স্ট্রাকচারে আমরা এটাকে আরো ক্লিয়ারলি দেখেছি আরো। ইয়েস। তো ভূলোক সহ যে লোয়ার প্ল্যানেটারি সিস্টেম গুলো রয়েছে, যেমন অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, এগুলো সেই ডিস্ক
একটা মোটা ডিস্কের মতো, তার বিভিন্ন ডিভিশন। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কি যে ইউটিউবে একটা খুব ভালো ভিডিও রয়েছে, টিওভিপির একটা ভিডিও। তো সেই ভিডিওটা আমি এখন চালাতে পারবো না, কারণ চালালে ইউটিউবে এখন কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। তো তোমরা গিয়ে দেখে নিতে পারো, সেখানে টিওভিপির ভিডিও রয়েছে, সেখানে খুব সুন্দরভাবে এই জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে এবং দেখানো রয়েছে যে কিভাবে এই যে লোয়ার প্ল্যানেটারি যে সিস্টেমগুলো, অ্যাকচুয়ালি কিভাবে তৈরি, এই ডিস্কের মতো স্ট্রাকচারটা, সেটা আরো ভালোভাবে সেখানে বোঝানো রয়েছে। তো যাই হোক, উপরের যে প্ল্যানেটারি সিস্টেম সেইগুলো ওয়েল ডিফাইন্ড, কিন্তু লোয়ার প্ল্যানেটারি সিস্টেমগুলো মার্জড উইথ ভূলোকের সাথে মার্জড। ঠিক আছে। তো ইয়েস, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ভূলোক, ভূগর্লোক, স্বর্লোক, মহর্লোক, জনলোক, তপলোক, সত্যলোক, বিভিন্ন গ্রহাদি, এগুলো ভূগর্লোক বা অন্তরিক্ষের মধ্যে রয়েছে। তার উপরে হচ্ছে স্বর্লোক। সপ্তর্ষি মণ্ডল এবং ধ্রুবতারা, তার উপরে রয়েছে বিভিন্ন গ্রহাদি। ধ্রুবতারার সাথে রোপস অফ উইন্ড, মানে বায়ু দ্বারা তৈরি রশ্মির দ্বারা আবদ্ধ আছে এবং ঝাড়বাতির মতো ধ্রুবতারাকে কেন্দ্র করে ঘুরছে। তো এটা হয়ে গেল। তারপর আমরা দেখেছি যে এই ভূমণ্ডলকে স্টেবল রাখার জন্য অনন্ত শেষ নিচ থেকে সাপোর্ট করেছেন 8টি হাতি রয়েছে, দিক হস্তি, তারা এটাকে স্টেবিলিটি প্রদান করছে। তার নিচে রয়েছে কুর্ম। এই অনন্ত আর কুর্ম হচ্ছে জীবতত্ত্ব, যাদের উপর ভগবানের শক্তির আবেশ রয়েছে। আর এই নিচে হচ্ছে গর্ভদুঃখ সাগর। এখন গর্ভদুঃখ সেই বিষ্ণুকে দেখা যাচ্ছে না, কারণ তিনি আনম্যানিফেস্ট হয়েছেন, এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে ব্রহ্মার কাছে সত্যলোকে আছেন। আবার যখন দরকার পড়বে ম্যানিফেস্টেড হবেন। হয়ে গেল। তো এখন এই যে বিষয়টা, কোয়েশ্চেন, ওকে, তো এই বিষয়টা আমরা ব্রহ্মাণ্ডকে সাইড থেকে দেখছি, ভালো করে বুঝতে হবে। যারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সাবজেক্ট পড়েছে তারা বিভিন্ন ভিউ জানো, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, আইসোমেট্রিক ভিউ। তো এটা হচ্ছে সাইড ভিউ, মানে ব্রহ্মাণ্ডটাকে কেটেছি, লঙ্গিচুডিনাল সেকশন করেছি ব্রহ্মাণ্ডের, এবং সাইড ভিউ থেকে দেখছি, তাহলে ব্রহ্মাণ্ডটাকে এরকম দেখায়। এখন টপ ভিউ থেকে আমি যদি দেখি, মানে উপর থেকে, মানে এই যে ব্রহ্মাজি বসে আছে, ঠিক তার মাথার উপরে চলে গেলাম, দিয়ে উপর থেকে ব্রহ্মাণ্ডটাকে দেখবো। আচ্ছা, দেখি কল্পনা শক্তি কিরকম, তাহলে ভূমণ্ডলটাকে কিরকম দেখতে লাগবে? চ্যাট বক্সে আমি যদি উপর থেকে দেখি, সবাই লেখো চ্যাট বক্সে, আমি উপর থেকে দেখি ব্রহ্মাজির উপর থেকে, তাহলে ভূমণ্ডল এই যে এটা, আমি কিরকম দেখবো সেটাকে? এইটার কথা বলছি না, আমি আমি শুধু ভূমণ্ডলের কথা বলছি। ভূমণ্ডলটাকে কিভাবে দেখবো? ভূগোলক বাকি সমস্ত প্ল্যানেট গুলোকে ইগনোর করো, মনে করো কিছু নেই। শঙ্কুর এখানে কোনো কোয়েশ্চেন আসছে না, এই জিনিসটাকে দেখে আবার বলছি কনফিউজ হওয়ার কিছু নেই। এই সমস্ত লোককে ডিলিট করে দাও। সত্যলোক ডিলিটেড, তপলোক ডিলিট, জনলোক ডিলিট, মহরলোক ডিলিট, ধ্রুবলোক সব ডিলিট করে দিলাম। শুধু এই যে চাকতির মতো রয়েছে ভূলোক আর লোয়ার প্ল্যানেটারি সিস্টেম, সেটাকে উপর থেকে দেখছি, কেমন লাগবে? ডিস্কের মতো বা কয়েনের মতো, অনেকে বলছেন গোল লাগবে। ইয়েস, দ্যাট ইজ রাইট অ্যান্সার। আর অ্যাকচুয়ালি সাইড ভিউ থেকে আমি যদি প্রপার সাইড ভিউ থেকে দেখি, তাহলে কিরকম লাগার কথা, এটা একটু টিল্টেড আছে, সেই জন্য এটাকে ওভাল শেপ লাগছে। আমি একদম প্রপার একদম সাইড থেকে যদি দেখি, তাহলে কিরকম দেখতে লাগবে? চ্যাট বক্সে লেখো। একটা কয়েন, কয়েন তো তোমরা ভালোই বুঝতে পারছো। এই কয়েনটাকে আমি উপর থেকে দেখলে গোল লাগবে। আমার হাতে একটা কয়েন আছে, আমি উপর থেকে দেখছি, গোল লাগবে। আর সেই কয়েনটাকে এরকম করে যদি আমি দেখি, তাহলে আমি কি দেখতে পাবো সাইড থেকে? তো উত্তর হচ্ছে যে একটা লাইন দেখা যাবে, ডিমের মতো লাগবে সেটা যদি আমি একটু টিল্টেড ভাবে দেখি, কিন্তু একদম প্রপার সাইড থেকে যদি দেখি, তাহলে এটা লাইনের মতো লাগবে। ঠিক আছে। তো যাই হোক, আমার যেটা দরকার সেটা হচ্ছে উপর থেকে ভূমণ্ডলকে দেখলে সেটা দেখতে ঠিক এরকম লাগবে। উপর থেকে ভূমণ্ডলকে যখন দেখছি, মাঝে যে প্ল্যানেটারি সিস্টেম এগুলোকে সরিয়ে দিয়েছি, ভূমণ্ডলকে ভালো করে দেখবো। সুমেরু মাউন্টেনটা মাঝে রয়েছে, এটা দেখানো যায়নি। এই মাউন্টেনটা অ্যাকচুয়ালি কিরকম রয়েছে, এই এই গোটাটা যে অঞ্চলটা, সেই গোটা অঞ্চলটা হচ্ছে ভূলোক, এবং এর নিচে 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 রয়েছে, মানে
এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভূমণ্ডলটা, স্ক্রিনের পেছন দিকে রয়েছে অতল, বিতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। তো এগুলো স্ক্রিনের পিছন দিকে রয়েছে। আর ভূমণ্ডলের ঠিক সেন্টারে গোল করে সুমেরু মাউন্টেন রয়েছে। ওই সুমেরু মাউন্টেনটা কিভাবে রয়েছে, যেন স্ক্রিন থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে সেইভাবে। সেটাকে দেখানো যাবে না, তো সেই জন্য এইভাবে দেখিয়েছে। বোঝা গেল যে এটা কিভাবে দেখানো হয়েছে? এই দেখানোটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কুইক কোয়েশ্চেন, এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে। আরেকবার আমি রিপিট করে দিই কিভাবে দেখছি। এটা হচ্ছে ভূমণ্ডল, আমি উপর থেকে দেখছি, ব্রহ্মা যেখানে আছে সেইখান থেকে দেখছি ধরো, আর নিচের প্ল্যানেটারি সিস্টেমগুলোকে ডিলিট করে দিয়েছি। তো ব্রহ্মা ভূমণ্ডলটাকে এইভাবে দেখবে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল কোথায় আছে? স্ক্রিনের পেছন দিকে। সুমেরু মাউন্টেনটা কিভাবে আছে? মাঝে আছে এবং স্ক্রিন থেকে বাইরের দিকে উঠে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এবার দেখা যাক এই ভূমণ্ডলের মধ্যে কি কি রয়েছে, ভূমণ্ডলের বিভিন্ন স্ট্রাকচার। তো প্রথমেই হচ্ছে, এক মিনিট, তো এই জিনিসটাকে ভালো করে দেখো আগে, তারপর আমি বলছি কোথায় কি রয়েছে। না, ভূমণ্ডল মানে পৃথিবী নয়। এর একটা জায়গাতে রয়েছে পৃথিবী, এর মধ্যেই আছে পৃথিবী, কোথায় আছে সেটা আমরা আলোচনা করব। হুম, হুম। হুম, তো এখানে প্রচুর ডিটেলস রয়েছে, সেটা ধীরে ধীরে আমরা আলোচনা করি। তো প্রথমে দেখতে পাবো একদম বাইরে যে অঞ্চলটা রয়েছে, বাইরের অঞ্চলটাকে বলা হচ্ছে আলোক বর্ষা। ঠিক আছে, এটা হচ্ছে আলোক বর্ষা, মানে যেখানে আলো পৌঁছায় না। ঠিক আছে, এবং লোকালোক মাউন্টেন রয়েছে এরকম গোল করে, একটা মাউন্টেন, একটা পর্বত শ্রেণী গোল করে রয়েছে, লোকালোক মাউন্টেন বলা হচ্ছে এই বাউন্ডারিটা। এই যে গোল্ডেন ল্যান্ড, এই গোল্ডেন ল্যান্ড আর আলোক বর্ষ, এর ঠিক মাঝে বাউন্ডারি রূপে রয়েছে লোকালোক মাউন্টেন। ঠিক আছে, তারপরে গোল্ডেন ল্যান্ডের ঠিক মাঝখানের যে অঞ্চলটা, সেটা 7 সমুদ্র আর 7টি দ্বীপে বিভক্ত। এই 7 সমুদ্র আর 7 দ্বীপ কিভাবে তৈরি হলো? এই যে স্বয়ংভুবা মনু যে ব্রহ্মাজিকে ক্রিয়েশনে হেল্প করেছে, সেই স্বয়ংভুবা মনুর পুত্র, একজন পুত্র হচ্ছে প্রিয়ব্রত মহারাজ। তো প্রিয়ব্রত মহারাজ স্টোরি রয়েছে যে সূর্যকে কমপ্লিমেন্ট করার জন্য এত শক্তিশালী ছিলেন যে সূর্যের আলোকে কমপ্লিমেন্ট করার জন্য তিনি নিজে একটা রথ, এক চক্র বিশিষ্ট রথে করে তিনি প্রদক্ষিণ করেছিলেন সমস্ত ভূমণ্ডল। তো তখন তিনি যখন প্রদক্ষিণ করেছিলেন, তখন ওই রথের চাকার যে গর্ত, সেগুলো দিয়ে তৈরি হয় এই 7 সমুদ্র, আর তার মাঝের মাঝের যে অঞ্চল, সেটা দিয়ে তৈরি হয়ে যায় 7টি দ্বীপ। ঠিক আছে, তো এখানে কি কি দেখলাম আমরা, এটা আমরা অ্যাকচুয়ালি বর্ণনা করা আছে খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবতমের 5th ক্যান্টোতে। আচ্ছা, গুগল মিটে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এটা শ্রীমদ্ ভাগবতের 5th ক্যান্টোতে বর্ণনা করা হচ্ছে ভালো করে। তো প্রথমে হচ্ছে আলোকবর্ষ, একটা রিজন, তারপর হচ্ছে গোল্ডেন ল্যান্ড বা সুবর্ণ অঞ্চল, তার ভেতরে যে অংশটা রয়েছে সেই অংশটা 7টি দ্বীপ এবং 7টি সমুদ্রে বিভক্ত। সেখানে কি কি সমুদ্র রয়েছে? একটা সমুদ্র হচ্ছে, আচ্ছা, তার একদম মাঝের যে অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে জম্বু দ্বীপ। 7টা দ্বীপ আর 7টা সমুদ্র। তো এইটা হচ্ছে প্রথম সমুদ্র, নীল রঙের, এটাকে বলা হচ্ছে লবণ সমুদ্র বা ওশেন অফ সল্ট ওয়াটার। তার ঠিক বাইরে রয়েছে ওশেন অফ সুগার কেন জুস বা আখের রসের সমুদ্র। তার বাইরে রয়েছে ওশেন অফ লিকার,
বা সুরার সমুদ্র, তার বাইরে রয়েছে ওশান অফ লিকুইড ঘি, ক্ল্যারিফাইড বাটার বা ঘিয়ের সমুদ্র, তার বাইরে রয়েছে ওশান অফ মিল্ক, এটা হচ্ছে ক্ষীরের সমুদ্র বা মিল্ক ওশান। এটাও মিল্ক ওশান বিভিন্ন জায়গায় রয়েছে, ধ্রুবলোকেও একটা রয়েছে মিল্ক ওশান, ওইখানে ক্ষীরোদকশায় বিষ্ণু থাকেন। ওশান অফ চার্ন যোগাট, মানে এটা হচ্ছে দধির সমুদ্র। তো এরকম বিভিন্ন সমুদ্র, তাহলে কটি অঞ্চলে বিভক্ত হলো? এই একদম যে লবণ সমুদ্রের ভেতরে যে অঞ্চল, সেটা হচ্ছে জম্বু দ্বীপ, 1 নম্বর দ্বীপ। লবণ সমুদ্র আর সুগার কেন জুসের যে সমুদ্র, তার মাঝে রয়েছে প্লাক্সর দ্বীপ। তারপরেরটা হচ্ছে শালমালি দ্বীপ, তারপরেরটা হচ্ছে কুশদ দ্বীপ, তারপরে হচ্ছে ক্রৌঞ্চ দ্বীপ, তারপরে শাকর দ্বীপ এবং পুষ্কর দ্বীপ। ঠিক আছে, এই যে লাস্ট অঞ্চল যে দ্বীপ পুষ্কর দ্বীপ, এই পুষ্কর দ্বীপের ঠিক মাঝ বরাবর একটা দেখো হলুদ লাইন রয়েছে। এই হলুদ লাইনটা হচ্ছে মানসোত্তরা মাউন্টেন রেঞ্জ। মানসোত্তরা মাউন্টেন রেঞ্জ, ঠিক যেমন লোকালোক মাউন্টেন রেঞ্জ, সেরকম এটা হচ্ছে মানসোত্তরা মাউন্টেন রেঞ্জ। এই মানসোত্তরা মাউন্টেন রেঞ্জটা কি জিনিস? এটা হচ্ছে সূর্যের গতিপথ। সূর্য এটাতে ট্রাভেল করে। এই যেখানে দেখো সানস চ্যারিয়ট লেখা আছে, সূর্যের যে রথ সেটা এইভাবে ট্রাভেল করে মানসোত্তরা মাউন্টেনের উপর। এবং সূর্যের রথের সাথে সুমেরুর একটা কানেকশন রয়েছে। ঠিক আছে, সুমেরুর সাথে কানেক্টেড থেকে ও মানসোত্তরা মাউন্টেনের উপর মুভ করে। এই মানসোত্তরা মাউন্টেন রয়েছে পুষ্কর দ্বীপের মধ্যে। এখন এই যে লোকালোক মাউন্টেন রেঞ্জটা, এগুলো অনেক উঁচু। উঁচু মানে কি করে বুঝবো? স্ক্রিন থেকে বাইরের দিকে উঠে আসছে বেসিক্যালি। লোকালোক যে মাউন্টেন রেঞ্জটা, সেটা স্ক্রিন থেকে বাইরের দিকে উঠে আসছে। তো এটা এত উঁচু অঞ্চল যে এর দেখো মাঝে সূর্য রয়েছে। তো সূর্যের জন্য লোকালোক মাউন্টেনের ভিতরের যে অঞ্চলটা সেটা আলোকিত হয়, আর তার বাইরে আলো পৌঁছায় না, সেই জন্য বাইরেটা অন্ধকার। ঠিক আছে, লোকালোক মাউন্টেন ওই আলোটাকে কভার করে দেয়, তো সে বাইরেটা ছায়ার মতো থাকে, শুধু আলো থাকে এই অঞ্চলটার মধ্যে। ওকে, এরপরে জম্বুদ্বীপের মধ্যে আরো অনেক বিভাগ রয়েছে, সুমেরুর মধ্যেও বিভাগ রয়েছে, সেগুলো এই ছবিতে অত স্পষ্ট বোঝা যাবে না। তো আমরা আর একটু ডিটেলসে আলোচনা করব সেটা শ্রীমদ্ ভাগবত থেকে। সো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম ক্যান্টো 5, যেখানে স্থানম টপিক ডিসকাস করা হচ্ছে, ব্রহ্মাণ্ডের বিভিন্ন জিওগ্রাফি অফ দি ইউনিভার্স। ওকে, এখানে আরো বেটার ছবি থাকবে। সো একটু স্টোরিটাও বলে দিই যে কি হচ্ছে ব্যাপারটা। অ্যাক্টিভিটিস অফ মহারাজ প্রিয়ব্রত। স্বয়ম্ভুবা মনুর যে বংশধরদের বর্ণনা চলছে। দেবহূতি, আকুতি, প্রসূতি, এদের বর্ণনা অলরেডি হয়ে গেছে। স্বয়ম্ভুবা মনু এবং শতরূপার মনে করে দেখো, নোটসেও হয়তো থাকবে তোমাদের। 3 পুত্র, 3 কন্যা এবং 2 পুত্র। ঠিক আছে, কে বলতে পারো 2 পুত্রের নাম কি কি? নোটস দেখে বল বাবা, কিছুর জন্য রেজেন্ট করছে। ভেরি গুড। স্নেহা দাস মাতাজি, গুগল মিট। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। 2 পুত্র হলো উত্তানপদ প্রিয়ব্রত মহারাজ, ভেরি গুড। আর 3 কন্যা? আকুতি, দেবহূতি ও প্রসূতি। ভেরি গুড, থ্যাংক ইউ। তো এই আকুতি, দেবহূতি, প্রসূতি এদের বর্ণনা আগেই হয়ে গেছে। 3rd ক্যান্টোর শেষের দিকে কপিল মুনির কথা রয়েছে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, এই যে ভাগবতমের ওভারভিউ, এটা আমরা করব শাস্ত্রিক স্টাডিতে, যেভাবে টাইম পারমিট করবে। গীতা শেষ করি, আমাদের ভক্তি রসামৃত সিন্ধু যেগুলো অনগোয়িং সিরিজ চলছে, সেগুলো করার পর ভাগবত প্রবাহটা করব আমরা। তো প্রবাহটা খুব ইম্পর্টেন্ট। অনেকবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে প্রভু, মানে যারা এসপি লয়ারে রয়েছে আর কি, শ্লোক মুখস্থ করছেন, তাদের অনেকের এটাই প্রশ্ন যে শ্লোক তো মুখস্থ করছি, কিন্তু এই শ্লোক নাম্বার মনে রাখাটা খুবই ডিফিকাল্ট টপিক। শ্লোকটা যদিও বা মুখস্থ হয়ে যাচ্ছে, মানেগুলো বুঝলে শ্লোকটা মুখস্থ হয়ে যাবে, কিন্তু শ্লোক নাম্বার মনে রাখা খুবই ডিফিকাল্ট। কি করে মনে রাখবো? তো তার একটা মোক্ষম অস্ত্র হচ্ছে, আমার যদি গীতার ভাগবতের থিমটা ক্লিয়ার থাকে, তাহলে আমি শ্লোক মনে রাখতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ভার্সের একটা করে স্টোরি রয়েছে। যেমন ধরো গীতার মধ্যে জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুনা, এইটা
কোন চ্যাপ্টারের কোন শ্লোক চ্যাট বক্সে লেখো, যদি কারোর মনে আছে। নাহলে আমি বলছি কিভাবে মনে রাখতে হবে, সেই ট্রিকটাই আলোচনা করার জন্য আমি টপিকটা তুললাম। জন্ম কর্ম চ মে দিব্যাম 2.13 হচ্ছে দেহিনস্মিন যথা দেহি। জন্ম কর্ম চ মে দিব্যাম কোন চ্যাপ্টারের কোন নম্বর শ্লোক? এটা খুবই কঠিন টাস্ক মনে হয় অনেকের, কিন্তু এটা একটা ট্রিক আছে। ইয়েস, অনেকেই বলছো যে 4.9, রাইট। 4th চ্যাপ্টার জ্ঞান যোগ, তার 9 নম্বর শ্লোক। তো এখন এটা ভাবতে হবে যে এই শ্লোকটার মানে কি। ভগবান বলছেন আমার জন্ম এবং কর্ম দিব্য, তোমার মতো সাধারণ নয়। তো এই কথাটা ভগবান কোথায় বলতে পারেন সেইটা কোয়েশ্চেন করতে হবে। প্রথম চ্যাপ্টার হবে, প্রথম চ্যাপ্টারে ভগবান একটি শ্লোকও বলেন, তাই নিশ্চয়ই এটা আর যাই হোক প্রথম চ্যাপ্টারের শ্লোক হবে না। আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারে ভগবান অর্জুন এত কোয়েশ্চেন দিয়েছে, আর্গুমেন্ট দিয়েছে, লজিকটাকে ডিফিট করতে ব্যস্ত ছিল। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার পুরো নিয়ে নিলেন উনি ডিফিট করতে। তো ডিফিট করতে তিনি সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার পুরোটা নিয়ে নিলেন। থার্ড চ্যাপ্টার যখন সমাপ্ত হলো, ভগবান একটু রিল্যাক্সড হলেন। তাহলে অর্জুন বুঝলে যা যা তোমার মিসকনসেপশন ছিল সব ক্লিয়ার করে দিয়েছি, রাইট? তো তখন ভগবান একটু রিল্যাক্স করে অর্জুনকে বলছেন, বুঝলে অর্জুন, তোমাকে আমি যে নলেজটা দিলাম, এই নলেজটা আমি সূর্যদেব বিবস্বানকেও দিয়েছিলাম 12 কোটি বছর আগে। তো ভগবান অর্জুনের সেই কোয়েশ্চেনগুলোকে শেষ করে একটু তার সাথে রিল্যাক্সড হয়ে কথা বলা শুরু করছেন 4th চ্যাপ্টারে। আবার অর্জুন আর একটা কোয়েশ্চেন করবেন সেই মোমেন্টে। ভগবানের মুখ দিয়ে যেই বেরোলো আমি 12 কোটি বছর আগে সূর্যদেবকে দিয়েছি, অর্জুন বললো কি করে হয় তা? আপনি তো আমার সমবয়সী, সূর্যদেব তো আমাদের থেকে অনেক বড়, আপনি কি করে দিতে পারেন সূর্যদেবকে? তখন ভগবান বলবে অর্জুনকে যে তুমি কি ভাবছো তোমার জন্মকর্ম আর আমার জন্মকর্ম এক? আমরা প্রত্যেকেই বহু জন্ম নিয়েছি আগে, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুনা। তো অ্যাটলিস্ট এই যদি আমার কনসেপ্টটা থাকে, গীতার ওভারঅল ওভারভিউ কনসেপ্ট যদি থাকে, তাহলে আমি এটা বুঝতে পারবো এটা 4th চ্যাপ্টারের শ্লোক অবশ্যই হবে। এবং 4th চ্যাপ্টারটা কি আছে? প্রথমে অর্জুনের সাথে এরকম ডিসকাশন হয়েছে, তারপরে যজ্ঞ নিয়ে ডিসকাশন হয়েছে গ্রেটলি। ওই যজ্ঞের ডিসকাশনের মাঝে ভগবান এই শ্লোকটা বলবে না, তাহলে বললে এই শ্লোকটা চতুর্থ অধ্যায়ের প্রথম দিকে বলবে। তাহলে দ্য প্রবলেম বয়েলস ডাউন টু তোমাকে শুধু 9 মনে রাখতে হবে। ভগবদ গীতা 4.9 এর জায়গায় 9 মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন ধরো এই সব শ্লোক নাম্বার মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু যেমন ধরো কিছু কিছু মনে রয়ে যাবে। এই যে দেবহূতির কথাটা বলতে গিয়ে মনে পড়লে একটা খুব ফেমাস শ্লোক রয়েছে, শতাম প্রসঙ্গান মম বীর্য সম্বিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জোষণা দাসু অপবর্গ বর্তমানি শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক। তা এখন কি করে আমি বলবো এটা কোন চ্যাপ্টারের শ্লোক? প্রথম হচ্ছে মানে এটা কি? শতাম প্রসঙ্গান মম বীর্য সম্বিদ, মানে শতাম প্রসঙ্গান, শতাম মানে হচ্ছে ডিভোটিদের, প্রসঙ্গান মানে হচ্ছে প্রকৃষ্ট রূপেণ সঙ্গ করে, মম বীর্য সম্বিদ আমার বীর্য কথা কীর্তন করো। তো কেউ একজন বলছে যে আমার বীর্য কথা কীর্তন করো, আমার গুণ মহিমা কীর্তন করো, তো সেটা কি কোনো ভক্ত হবে? নিশ্চয়ই কোনো ভক্ত হবেন। ভাগবতমের এই শ্লোকে বলছে আমার গুণ মহিমা কীর্তন করো, তার মানে নিশ্চয়ই ভগবান বলছে বা ভগবানের কোনো একটা অবতার বলছে। এবার আমাকে জানতে হবে যে এইরকম ইনস্ট্রাকশন ভগবান কোনখানে দিচ্ছিল। ভগবান ভক্তের মহিমা গাইছেন এরকম জায়গাটা কোথায় রয়েছে? বহু জায়গাতেই রয়েছে, কিন্তু একটা প্রমিনেন্ট জায়গা হচ্ছে কপিল দেবহূতি সংবাদ, যেখানে ভগবান বলছেন আমার ভক্তকে হাতে করে আমি যদি মুক্তি ধরিয়ে দিই তাতেও নেয় না। সালোক্য শাস্তি সামীপ্য সারূপৈকত্ব অপ্যুত দীয়মানম গৃহণন্তি বিনা মত সেবনম জানা, তো এই সমস্ত কথা বলছেন। তো এইটা কপিল দেবহূতি সংবাদ। কপিল দেবহূতি সংবাদ এরপর আমার মাথায় থাকবে যে কোনখানে আছে, 3rd ক্যান্টোতে আছে। কেন ওটা 3rd ক্যান্টোতে আছে? না 1st ক্যান্টো 2nd ক্যান্টোতে ভাগবতমের ইন্ট্রোডাকশন হলো, 3rd ক্যান্টোতে যখন শুরু হচ্ছে মৈত্রেয় বিদুর সংবাদ, সেইখানে এবার এইসব টপিক আসবে, দিয়ে স্বয়ম্ভুবা মুনি এবং শতরূপার যে 5 সন্তান তাদের বর্ণনা আসবে। প্রথমেই বর্ণনা আসে দেবহূতির, এবং দেবহূতির বর্ণনা রয়েছে ওই 3rd ক্যান্টোর শেষের দিকে। 3rd ক্যান্টোর 21 নম্বর অধ্যায় এরকম করে জায়গা করে কর্দম মুনির সাথে তার বিবাহ হয়। তারপরে এবারে শুরু হচ্ছে দেবহূতি, কপিল, কর্দম, ওই ব্যাপারটা। তো এটা 3rd ক্যান্টোর শেষের দিকে থাকবে। এই মাইন্ড ম্যাপটা আমার থাকবে। তো এবারে যদি আমি সেটা একটু লজিক লাগাই, তো এই শ্লোকটা হচ্ছে 3:25-25, ঠিক আছে? তো এইভাবে আর কি যদি আমার ওভারভিউটা মাথায় থাকে,
তাহলে অনেক সময় সুবিধা হয় ভার্সটা কোন জায়গায় আছে, তার মানেটা কি, এই রকম ভার্স কোথায় ডিসকাস হতে পারে, একটা কমন সেন্স ডেভেলপ হয়ে যায়। তো সেটা দিয়ে ভার্স নাম্বারটা মনে রাখা যায়। ঠিক আছে, সব মনে রাখতে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি বেদাবেসে একটা লাইন সার্চ করলে ইমিডিয়েটলি পেয়ে যাবে ভার্স নাম্বার, তো সেটা বড় কথা নয়। কিন্তু অ্যাটলিস্ট এই মাইন্ড ম্যাপটা থাকা উচিত যে ভাগবতমে এবং গীতায় কোথায় কি আলোচিত হয়েছে, ওইটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, যেটা ফিফথ ক্যান্টো আলোচনা করছি, ফিফথ ক্যান্টোর শুরুর দিকে প্রিয়ব্রত মহারাজের কথা ডিসকাস হয়, থার্ড ক্যান্টোর শেষের দিকে দেবভূতি হয়ে গেছে, ফোর্থ ক্যান্টো শুরুতে আকুতি আর প্রসূতি। প্রসূতির যখন বর্ণনা চলছে তখন দক্ষযজ্ঞ সেটারও বর্ণনা হয়। প্রসূতির পুত্র হচ্ছে মানে কন্যা হচ্ছে সতী, যে শিবের ওয়াইফ। তো সেখানে দক্ষযজ্ঞের এপিসোড বর্ণনা করা হচ্ছে। তারপর বাকি ফোর্থ ক্যান্টোটা পুরোটা উত্তানাপাদ বলে যে সন্তান, তার পুত্র ধ্রুব মহারাজ, সুনীতি, সুরুচি, এইসব বর্ণনা হচ্ছে ফোর্থ ক্যান্টো। তাহলে কে কে হয়ে গেল? দেবহূতি হয়ে গেছে থার্ড ক্যান্টোর লাস্টের দিকে, আকুতি প্রসূতি হয়ে গেল ফোর্থ ক্যান্টোর প্রথম দিকে, উত্তানাপাদ হয়ে গেল ফোর্থ ক্যান্টোর শেষের দিকে। ফিফথ ক্যান্টোর প্রথমে প্রিয়ব্রত মহারাজকে দিয়ে শুরু হয়। এই প্রিয়ব্রত মহারাজ ব্রহ্মচারী ছিলেন, নারদ মুনির আন্ডারে ট্রেনিং করছিলেন। সেখানে সবাই চলে এসে, ব্রহ্মা, স্বয়ম্ভুবা, মনু এসে তাকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট, আমাদের অলরেডি অনেক ফুল টাইম ব্রহ্মচারী অনেক আছে, ব্রহ্মাণ্ডের পপুলেশনের জন্য লোক দরকার, তুমি প্লিজ ফিল্ডে নামো, দিয়ে পপুলেট করো। যদিও প্রিয়ব্রত মহারাজ খুব একটা ইচ্ছা ছিল না এইসব কাজে নামার, কিন্তু ব্রহ্মা বলছে, স্বয়ম্ভুব মনু বলছে, মানে বাবা বলছে, দাদু বলছে, তো সেজন্যে সে ফাইনালি রাজি হলো। এবং প্রিয়ব্রত মহারাজ এক্সিকিউটেড দ্য সার্ভিস ইন আ এক্সাম্পলারি ওয়ে। খুব সুন্দরভাবে তাকে যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে ইউনিভার্সকে পপুলেট করা সার্ভিস দেওয়া হলো, ভালোভাবে করলেন তিনি। তার বর্হিষ্মতি নামে তার স্ত্রী ছিল, তার সাথে 10টি পুত্র এবং ঊর্জস্বতী নামে এক কন্যা হয়। আর একটা সেকেন্ড ওয়াইফ ছিল, সেখান থেকে উত্তম, তামস, রৈবত 3টি পুত্র হয়। এই 3টি পুত্র এত তেজস্বী যে পরবর্তী 3টি মন্বন্তরে এরাই মনু হয়েছিল। তো এইভাবে হয়। তো প্রিয়ব্রত মহারাজ was dissatisfied with the movements of sun. He expanded and complemented sunlight on the other half of Bhumandala. তো সূর্যের আলো দেওয়া নিয়ে প্রিয়ব্রত মহারাজের আপত্তি ছিল। সূর্য ঠিকঠাক আলো দিচ্ছিল না, মানে এমন আলো দিচ্ছিল যে ভূমণ্ডলের একদিকটা কভার হচ্ছে, আরেক দিকটা হচ্ছে না, তো মানে ইনসাফিসিয়েন্ট ছিল। তো প্রিয়ব্রত মহারাজ এত শক্তিশালী তেজস্বী ভক্ত, বলছে যে সূর্য যদি প্রপারলি সাফিসিয়েন্ট আলো দিতে না পারে, আমি নিজেকে সূর্যের মতো তেজস্বী করে বাকি অর্ধেকটা ভূমণ্ডলের আমি আলোকিত করব। তো এইভাবে ডায়ামেট্রিক্যালি তারা দুজন ঘুরতো, এইভাবে, মানে সূর্যর ঠিক অপোজিটে থাকতো, এইভাবে তারা ঘুরতো ভূমণ্ডলকে। প্রিয়ব্রত মহারাজ একদিকটা আলোকিত করছে আর সূর্য আরেকদিকটা আলোকিত করছে। তো এই ঘোরার সময়তে তিনি ভূমণ্ডলকে 7টি দ্বীপ এবং 7টি সমুদ্রে ভাগ করেন। এবং প্রিয়ব্রত মহারাজের 7 পুত্রকে এই 7টি দ্বীপ, এক একজন পুত্রকে এক একটি দ্বীপের দায়িত্ব দিয়ে দেন। ঠিক আছে, যেমন প্রথম প্রিয়ব্রত মহারাজের যে পুত্র সে হচ্ছে অগ্নিধ্র, তাকে তিনি জম্বু দ্বীপের দায়িত্ব দিয়েছিলেন। তো অগ্নিধ্র নিয়ে আরো ডিসক্রিপশন আছে, আমি ডিটেলসে যাচ্ছি না। তো এবারে অগ্নিধ্রর সাথে পূর্বচিতির বিয়ে হয়, এবং নাভি হচ্ছে প্রথম পুত্র অগ্নিধ্র। এবারে নাভি এবং মেরুদেবীর পুত্র হচ্ছে ভগবান ঋষভদেব, ভগবান আরেকটা অবতার, তো সেগুলো বর্ণনা করা হয়েছে। এবার ঋষভদেবের টিচিংস বর্ণনা করা হয়েছে, সেখানে ঋষভদেব তার পুত্রদেরকে কি টিচিংস দিয়েছে, কোনোটাই ডিটেলস আমি যাবো না, শুধু বলছি অ্যাক্টিভিটিস অফ লর্ড ঋষভদেব। তিনি জীবনে প্রথম ভাগে ক্ষত্রিয়ের মতো রুল করেন এবং তার সমস্ত সন্তানদেরকে টিচিংস দেন। টিচিংস অফ ঋষভদেব খুব ইম্পর্টেন্ট। একটা ভার্স ছিল, প্রভুপাদ খুব বলতেন, নায়ম দেহ দেহ ভাজান নির্লোকে, এটা খুব প্রভুপাদ অনেকবার কোট করতেন, এটা ঋষভদেবের টিচিংস থেকে রয়েছে। তপো দিব্যম পুত্রকা ইয়ে না সত্যম, মানে তপস্যা করা উচিত, তিনি তার পুত্রদেরকে এই শিক্ষা দিচ্ছেন ঋষভদেব। তো এই ঋষভদেবের যে জ্যেষ্ঠ পুত্র তিনি হতেন ভরত মহারাজ। এই ভরত মহারাজের কাহিনী আমরা সবাই জানি, ভাব স্তর পর্যন্ত পৌঁছে গেছিলেন, শেষে একটা হরিণ শাবকের প্রতি আকর্ষিত হয়ে জীবনের অন্তিমে তিনি যখন দেহত্যাগ করেছেন, হরিণের কথা চিন্তা করতে করতে পরবর্তী জন্ম হরিণ জন্ম পেলেন। এই যে হরিণের কথা ভাবতে ভাবতে দেহত্যাগ করেছেন, হরিণ জন্ম পেলেন। হরিণ জন্ম পাওয়ার পর সে কোনো সাধারণ হরিণ ছিল না, এমন হরিণ সাধুদের সাথে বসে সে হরি কথা করত, হরি কথা শ্রবণ করত। মানে হরিণ হয়েও আগের জন্মে যে আমি ভরত মহারাজ ছিলাম, সেই স্মৃতিটা ভগবানের কৃপায় তার ছিল।
তারপরে হরিণ জন্মের পর তার জন্ম হয় জড় ভরত রূপে। এই জড় ভরত রূপে তিনি খুব সতর্ক ছিলেন যে আমি এই জগতের কারুর সাথে মায়ায় জড়াতে চাই না। তো ছোট থেকে তিনি সেই পাগলের মতো বিহেভ করতেন, আমি কিছু জানি না, আমি মাথা মোটা, যাতে আমাকে কেউ কোনো কাজ না দেয়, আর আমার প্রতি কেউ জড়গতের লোক যেন কোনো এক্সপেকটেশন না রাখে। জড় জগৎ জড় ভরত এরকম করতেন। তো জড় ভরতের একটা খুব সুন্দর কাহিনী রয়েছে যেটা এখানে বর্ণনা করা হচ্ছে, যে একদল ডাকাত তাকে ধরে নিয়ে গেছিল, যে বেশ হৃষ্টপুষ্ট দেখতে এবং বোকা একটি ব্যক্তি। বোকা মানে মানুষের মতো বুদ্ধি এর নাই, প্রায় পশুর মতো। তা একে মায়ের সামনে বলি দেওয়া যেতে পারে, পশু বলি দেওয়া আর একে বলি দেওয়া একই ব্যাপার, কারণ মানুষ হলেও এর বুদ্ধিটা বিকশিত হয়নি, কিন্তু ও যে অ্যাক্টিং করছে সেটা কেউ জানতো না। তো যখন বলি দিতে যায়, জড়ভরত তো ট্রান্সেন্ডেন্টাল প্ল্যাটফর্মে আছেন, সে তো প্রতিজ্ঞা নিয়েই নিয়েছে যে আমি প্রথম জন্মে ভরত মহারাজ রূপে ভাব স্তর পর্যন্ত পৌঁছে সেখান থেকে আমার অধঃপতন হয়েছিল। তো আমি আর কোনো রিস্ক নেব না, আমি শুধু ভগবানের কথা চিন্তা করব, আর জগতের সামনে আমি বোকার মতো বিহেভ করব, আমি কিছু জানি না, আমি পাগল এরকম বিহেভ করব, অবধূতের মতো। তো যখন তাকে বলি দিতে যাই, ভগবানের এই শুদ্ধ ভক্তকে ডাকাতরা বলি দিতে চাইছে মা কালীর সামনে। মা কালীর যে বিগ্রহ ভালো করে লক্ষ্য করো, দুই ভাগে ভাগ হয়ে মা কালী স্বয়ং বেরিয়ে এসে ডাকাতদেরকে হত্যা করেছে। যে ভগবানের এই শুদ্ধ ভক্তের ওপর এত বড় টর্চার তিনি সহ্য করতে পারেননি, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণবী। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তিরেকা ছায়ে वजस्य भुवनानि बिभर्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य च चेष्टते सः गोविन्दमादिपुरुषं तमहं भजामि। তো কালী মাতা বা দুর্গা দেবীরই আরেক রূপ। তো তিনি হচ্ছেন বৈষ্ণবী, পরম বৈষ্ণবী, এবং ভগবানের ইচ্ছা অনুসারে তিনি কাজ করেন, ভগবানের ভক্তদেরকে তিনি প্রোটেক্ট করেন। তো এবার জড়ভরতের সাথে মহারাজ রঘুগুণের কিছু ফিলোসফিক্যাল ডিসকাশন হয়, সেটা তো আমরা যাচ্ছি না। তো তারপরে ফাইনালি গ্লোরিজ অফ ডিসেন্ডেন্টস অফ কিং প্রিয়ব্রত, প্রিয়ব্রত মহারাজের আরো যারা বংশে বিভিন্ন রাজা ছিল তাদের কথা বর্ণনা করা হচ্ছে। এরপরে স্টার্ট হচ্ছে স্থানম। ওকে, তো এই যে স্থানম টপিক এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখানে বেসিক্যালি প্রথমে জম্বুদ্বীপের কথা বর্ণনা করা হচ্ছে, ভেতর থেকে বাইরে যাবে, ঠিক আছে? তো এটা দেখে যাও ডিটেলস গুলো, স্ক্রিনশট নিতে পারে, এত হয়তো এত ডিটেলস হয়তো লিখতে পারবে না। তো জম্বুদ্বীপের এটা হচ্ছে স্ট্রাকচার। জম্বুদ্বীপ মানে কি, ওই যে ভূমণ্ডলটা আমরা দেখেছিলাম তার যে মাঝের অঞ্চলটা, মানে লবণ সমুদ্রের ঠিক মাঝের অঞ্চলটা, সেটা হচ্ছে জম্বুদ্বীপ। তো জম্বুদ্বীপটা এরকম 9টি বর্ষে বিভক্ত। ভালো করে দেখো, এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো মাউন্টেন রেঞ্জ বা পর্বত শ্রেণী। কটা মাউন্টেন রেঞ্জ রয়েছে? প্রথম মাউন্টেন রেঞ্জ হচ্ছে মাউন্ট শৃঙ্গবান, তারপর মাউন্ট শ্বেতা, মাউন্ট নীলা, মাউন্ট নিষাদ, মাউন্ট হেমকূটা, মাউন্ট হিমালয়। আর এইদিকে দুটো আড়াআড়ি ভাবে রয়েছে, একটা হচ্ছে মাল্যবান, একটা হচ্ছে গন্ধমাধন। তো 1 2 3 4 5 6 7 8, 8টা মাউন্টেন রয়েছে, এবং 9টি বর্ষে ভাগ করা হচ্ছে: কুরু বর্ষ, হিরণ্ময় বর্ষ, রম্যক বর্ষ, কেতুমালা বর্ষ, ইলাব্রত বর্ষ, ভদ্রাশ্ব বর্ষ, হরিবর্ষ, কিম পুরুষ বর্ষ, ভারতবর্ষ। ঠিক আছে? তো এই 9টি বিভাগ জম্বুদ্বীপে। এই জম্বুদ্বীপের যে 9টা বিভাগ তার মধ্যে একদম লাস্ট যেটা ডিভিশন রয়েছে ভারতবর্ষ। এই ভারতবর্ষটা ফার্দার এর মধ্যে আরো 9টা ডিভিশন রয়েছে এরকম। তো সেই 9টা ডিভিশনের একদম যে লাস্ট ডিভিশন সেটা হচ্ছে ভারতখণ্ড, এবং এই ভারতখণ্ড ওইটা হচ্ছে লোকেশন অফ আর্থ। ওইখানে আমাদের এই পৃথিবী নামক যে গ্রহটি সেটি ওইখানে রয়েছে। ঠিক আছে, তাহলে পৃথিবী গ্রহটা কোথায় রয়েছে যদি বড় পিকচারটা আমরা দেখি। তো এটা হচ্ছে পুরো ভূমণ্ডলের স্ট্রাকচার। আলোকবর্ষ, সুবর্ণ অঞ্চল, তার মাঝে সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র। পৃথিবীর পজিশন হচ্ছে ঠিক এইখানে, যেখানে দেখো একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, যেখানে আমার কার্সারটা রয়েছে এইখানে, বুঝতে পারা যাচ্ছে? লবণ সমুদ্র নীল রঙের, লবণ সমুদ্রের মাঝে যে অঞ্চলটা সেটা হচ্ছে জম্বুদ্বীপ। আর জম্বুদ্বীপের মধ্যে 9টা বর্ষ, তার যে লাস্ট বর্ষ তার লাস্ট খণ্ড এই জায়গাতে পৃথিবী রয়েছে। ঠিক আছে?
একটা ছোট্ট পয়েন্ট ভূমণ্ডলের মধ্যে পৃথিবী। ভূমণ্ডল অনেক বড়, বহু কিছু রয়েছে সেখানে। ভূমণ্ডল মানে পৃথিবী নয়। ওকে, তো সেটা হয়ে গেল পৃথিবী, এটা একটা ডিটেলস। এরপরে ইলাব্রত বর্ষকে বর্ণনা করা হচ্ছে, ভালো করে দেখো। অনেক ডিটেলস আছে, আমি এত ডিটেলসে যাব না। তো এখানে 9টা বর্ষ রয়েছে, তো 9টা বর্ষের মধ্যে মাঝের বর্ষটা হচ্ছে ইলাব্রত বর্ষ, এখানে শিবজি থাকেন। ইলাব্রত বর্ষের ঠিক মাঝে রয়েছে মাউন্ট সুমেরু, মানে আবার স্ক্রিনের উপর দিয়ে উঠে আসছে সেভাবে ভাবতে হবে, এবং তার চারিদিকে বিভিন্ন পর্বত শ্রেণী আছে। তো সেই মাঝের ইলাব্রত বর্ষটাকে আমরা যদি জুম করে দেখি, সুমেরু পর্বত, ত্রিশৃঙ্গ অ্যান্ড মকর, জঠরা, দেবকূট, কৈলাস, করবীরা, পাবনা অ্যান্ড পরিয়াত্রা, এরকম বিভিন্ন মাউন্টেন রেঞ্জেস রয়েছে। আরো রেঞ্জেস রয়েছে কুমুদা, মন্দার, মেরু মন্দারা, সুপার্শ্ব, এবং এখানে বিভিন্ন ধরনের গার্ডেন রয়েছে। যেমন এখানে একটি বৃহৎ কদম্ব বৃক্ষ রয়েছে এই সুপার্শ্ব মাউন্টেনের কাছে। মন্দার মাউন্টেনের কাছে একটি বিশাল সুন্দর আহ মানে জলাশয় রয়েছে, রয়েছে জলাশয় প্রত্যেকটাতেই আছে, প্রত্যেকটা জায়গাতে জলাশয় রয়েছে, নদী রয়েছে, এবং একটি বড় গাছ রয়েছে। মন্দারের কাছে সেটি হচ্ছে ম্যাঙ্গো, কুমুদের কাছে সেটা হচ্ছে ব্যানিয়ান ট্রি, বট গাছ। সেরকমই সুপারসোয়ার কাছে সেটা হচ্ছে কদম্ব ট্রি, এবং মেরু মন্দারের কাছে সেটা হচ্ছে জম্বু ট্রি। তো এরকম বিভিন্ন জায়গাতে গার্ডেন, নদী টদী সব জায়গায় রয়েছে। আর এই যে মাউন্টেন রেঞ্জগুলো, এগুলো হচ্ছে পাশাপাশি যে বর্ষের সাথে ইলাব্রত বর্ষকে সেপারেট করছে। এর বাঁ দিকে হচ্ছে কেতুমালা বর্ষ, মাঝে ইলাব্রত বর্ষ, ডান দিকে ভদ্রাশ্ব বর্ষ। ঠিক আছে, ইলাব্রত বর্ষের মধ্যেও মাউন্টেন রয়েছে, এবং সেখানে বিভিন্ন গাছপালা, উদ্যান এসব রয়েছে। এরপরে ইলাব্রত বর্ষের মাঝে যে সুমেরু রয়েছে, এই সুমেরুর ওপরে, সুমেরুর ওপরটা আবার ইন্টারেস্টিং জিনিস। সুমেরু পর্বতের মাথার ওপরে সেখানে কি রয়েছে দেখা যায়, সেখানে বিভিন্ন ডেমিগডদের রিসর্ট হাউস রয়েছে, হলিডে রিসর্ট বিভিন্ন ডেমিগডদের। মাঝে রয়েছে বড় দেখে ব্রহ্মাজি রিসর্ট। এইগুলো সব পাবে, ওই টিওভিপের একটা ভিডিও আছে, ইউটিউবে সার্চ করবে। কুবেরের রিসর্ট, শিবা, ইন্দ্রা, অগ্নি, ইয়ামা, নৃত্যি, বরুণা, বায়ু, এদের প্রতিটা রিসর্টের নাম আছে। ব্রহ্মা রেস্টুরেন্ট খাবার জায়গা নয়, শুধু রিসর্ট মানে ছুটি কাটানোর জায়গা। তো মানবতী ব্রহ্মার, তো সেরকম জমের হচ্ছে সম্যমানি। তো এরকম বিভিন্ন রিসর্ট প্লেস রয়েছে ডেমিগডদের। তো ডেমিগডরা স্বর্গলোক থেকে মাঝে মধ্যে আসে। এবার হয়তো সব গুলিয়ে যাচ্ছে, কোন দিকে স্বর্গ কোন দিকে মেরু পর্বত। হ্যাঁ, তো এখানে ক্লিয়ার করে দিই। এই ছবিটা দেখো ভালো করে। আচ্ছা, এই ছবিটা থেকে এটা বেটার হবে। এই দেখো ভূমণ্ডলের ভার্টিক্যাল স্ট্রাকচার, ভূমণ্ডলের ঠিক মাঝে এইটা হচ্ছে এটা হচ্ছে সুমেরু পর্বত, দেখা যাচ্ছে ঠিক মাঝে। এই যে এইটা হচ্ছে সুমেরু। এই সুমেরুর যে ওপরে, সুমেরুর ঠিক ওপরে ডেমিগডদের রিসর্ট প্লেস আছে। তো বেসিক্যালি ডেমিগডরা এই স্বর্গলোকে থাকে, স্বর্গলোক থেকে মাঝে মধ্যে নেমে আসে রিসর্ট প্লেসে, সেখানে এসে ছুটি কাটিয়ে আবার স্বর্গলোকে চলে যায়। ঠিক আছে, তো সেটা হয়ে গেল সুমেরুর উপরে কি রয়েছে সেটার বর্ণনা। এরপরে গঙ্গা কিভাবে এসছে সেটার বর্ণনা করা হচ্ছে, গঙ্গাস পাথ। তো এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে ভূলোকে ওই লীলাটি হয়েছিল বামনদেব আর বলি মহারাজ। ভূলোক মানে এই জায়গাটা, এইখানে ওই লীলাটি হয়েছিল যেখানে বলি মহারাজ আর বামনদেব। তো বামনদেব এখানে আসেন, বলি মহারাজের কাছ থেকে 3 পদক্ষেপ জমি চান। একটা পদক্ষেপে এতটা বৃদ্ধি করেন যে তার পাটা এই পর্যন্ত বিস্তার হয়ে যায়, একটা পা এতটা বিস্তার হয়ে যায়। ওই পা দিয়ে সমস্ত আপার প্ল্যানেটারি সিস্টেমকে কভার করে নেন, আর একটা পা দিয়ে লোয়ার প্ল্যানেটারি সিস্টেমকে কভার করে নেন। তো এই যে বামনদেবের পা আপার প্ল্যানেটারি সিস্টেম কভার করছে, মানে ব্রহ্মাণ্ডের যা সাইজ তার থেকেও ওনার পাটা বড়। তো ব্রহ্মাণ্ডটা ক্র্যাক, ফাটল ধরে গেছে। তো এই ক্র্যাক দিয়ে, ব্রহ্মাণ্ডের ক্র্যাক দিয়ে ব্রহ্মাণ্ডের বাইরে কি রয়েছে, কারণ সাগর রয়েছে। সেই কারণ সাগরের জল আসছে। আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা কমপ্লেক্স, কোয়েশ্চেন হলে ইমিডিয়েটলি রেজ হ্যান্ড করবে, কোয়েশ্চেন নিতে পারি। কারণ আমি শিওর নই যে সব কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। তো বামনদেব যখন এখানে এলেন, ব্রহ্মাণ্ডকে ক্র্যাক করলেন, সেখানে কারণ সাগর থেকে জল ব্রহ্মাণ্ডে এলো। ওকে, তারপরে স্টেপ হচ্ছে এটা,
কারণ সাগর থেকে কজাল ওশান বা কারণ সাগর থেকে সেটা এসে পড়লো ধ্রুবলোকে, ধ্রুবলোক থেকে তারপর সপ্তর্ষি লোকে, সপ্তর্ষি লোক থেকে স্বর্গলোকের মধ্যেও চন্দ্র, সেখান থেকে মেরু পর্বতের ঠিক মাথায় পড়েছে, মেরু পর্বতের মাথায় গঙ্গা জল পড়ে 4টা ভাগে ডিভাইড হয়ে যায় সেটা। ঠিক আছে, এই যে দেখো মেরু পর্বতের উপরটা সুন্দরভাবে দেখানো হচ্ছে, ব্রহ্মার রিসর্ট প্লেস ব্রহ্মপুরী এবং বিভিন্ন ডেমিগডদের রিসর্ট প্লেস রয়েছে। উপর থেকে দেখো আসছে গঙ্গা, এই যে নীল রঙের জিনিসটা, উপর থেকে গঙ্গা পড়ছে মেরু পর্বতের উপর। ব্রহ্মার রিসর্টের মাঝেও একটা বানিয়েছে, গঙ্গাকে রিসিভ করবার জন্য ব্যবস্থা বানিয়েছে। তো এই ব্রহ্মার রিসর্ট থেকে ডিভাইড হয়, দক্ষিণ দিকে চলে যাচ্ছে অলকানন্দা, পূর্ব দিকে সীতা, পশ্চিমে চক্ষু, উত্তরে ভদ্রা, 4 ভাগে ডিভাইড হয়। তো এইভাবে নেমে আসছে সেটা, সেখান থেকে লোয়ার প্ল্যানেটসে আসছে, সেখান থেকে হরিদ্বার আমাদের পৃথিবীতে। যে অলকানন্দা যে পার্টটা, মানে যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে বুঝতে পারবে যে এই অলকানন্দা পার্টটাই একমাত্র ভারতবর্ষের উপর দিয়ে যাবে। আবার আশা করি কনফিউজড। তো এই যে মেরু পর্বতের উপরে পড়লো গঙ্গা, মেরু পর্বতের উপরে পড়লো, 4 ভাগে ভাগ হলো, উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ। তাহলে দক্ষিণ পাটটাই তো যাবে না ভারতবর্ষের দিকে, তো এই দক্ষিণ পাটটা হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দাটা আমাদের হরিদ্বার থেকে যে গঙ্গা দেখি সেটা হচ্ছে এই যে কারণ সাগর থেকে যে জল আসছে তার অলকানন্দা যে পাটটা, সেটা ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে বর্ণনা করা আছে যে স্বর্গলোক অন্যান্য লোকগুলোতে কিরকম সেখানে বিভিন্ন ধরনের এনজয়মেন্টের জায়গা রয়েছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জম্বুদ্বীপ। জম্বুদ্বীপ মানে হচ্ছে সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র, তার মাঝের যে দ্বীপটা, সেই দ্বীপটা আমরা আলোচনা করেছি। একদম লাস্ট পার্টটা হচ্ছে ভারতবর্ষ, তার লাস্ট পার্ট ভারতখণ্ড, সেখানে আমরা থাকি। এই চিত্রটা খুব ইম্পর্টেন্ট, স্ক্রিনশট নিতে পারো। এই যে 9টা বর্ষ রয়েছে, উত্তর কুরু বর্ষ, সেখানে তাদের যারা ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা, তারা বরাহদেবকে ওয়ার্শিপ করে। হিরণময় বর্ষের যারা বাসিন্দা তারা আর্যমাকে ওয়ার্শিপ করে, আর না, আর্যমা হচ্ছে তাদের হেড, এবং আর্যমা সমস্ত বাসিন্দাকে নিয়ে কুর্মদেব তাকে ওয়ার্শিপ করে। রম্যক বর্ষে মনু তিনি মৎস্যকে ওয়ার্শিপ করেন। কেতুমালা বর্ষে লক্ষ্মী দেবী এবং অন্যান্য যারা ডেমিগড তারা কিউপিড বা ঋষিকেশ, ভগবানের যে ঋষিকেশ ফর্ম, সেটাকে ওয়ার্শিপ করে। ইলাব্রত বর্ষে শিবজি পার্সোনালি প্রেজেন্ট রয়েছেন, শঙ্কর্ষণকে ওয়ার্শিপ করেন। সেরকমই ভাদ্রাস বর্ষে ভাদ্রাস বলে একজন আছেন পার্সোনালিটি, তিনি হায়শীর্ষকে ওয়ার্শিপ করেন। হরিবর্ষে প্রহ্লাদ মহারাজ রয়েছেন, তিনি নৃসিংহদেবকে ওয়ার্শিপ করেন। কিম পুরুষ বর্ষে হনুমান রয়েছেন, তিনি রামচন্দ্রকে ওয়ার্শিপ করেন। এবং ভারতবর্ষে নারদ মুনি রয়েছেন, এবং নারদ মুনি রয়েছেন, তিনি নরনারায়ণ ঋষিকে ওয়ার্শিপ করেন, সেটা হচ্ছে ভগবানের একটা অবতার। মানে নারদ মুনি সব জায়গাতেই যেতে পারে, কিন্তু যেমন আমাদের ইস্কনে বিভিন্ন গুরু মহারাজ একটা বেস থাকে না, তো সেরকম নারদ মুনি বেস হচ্ছে এই ভারতবর্ষ, বিভিন্ন জায়গায় যান এখান থেকে। তো ব্যাপার হচ্ছে যে সব জায়গাতেই ভগবানের গুণকীর্তন চলছে, এটা হচ্ছে বিষয়। ইলাব্রত বর্ষে শিবজি কিভাবে শঙ্কর্ষণকে ওয়ার্শিপ করে, কি কি প্রেয়ার্স করেন সেগুলো দেওয়া আছে। ভাদ্রাস বর্ষে ভাদ্রাস কিভাবে হায়শীর্ষকে কি কি প্রেয়ার্স অফার করেন, প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে কি কি প্রেয়ার্স অফার করেন। যেমন নৃসিংহ মন্ত্রের দ্বারা তিনি নৃসিংহদেবকে উপাসনা করেন, এবং তিনি প্রে করছেন মে দ্য জীবাস বি নন এনভিয়াস বাই প্র্যাকটিসিং ভক্তি। তিনি নৃসিংহদেবকে বলছেন, হে ভগবান, সমস্ত জীবের মধ্যে ঈর্ষা দূর করে দাও, তারা যেন ভালো করে ভক্তি করতে পারে। এবং ভক্তদের মহিমা কীর্তন করছেন ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন প্রেয়ার্স বিভিন্ন জন বিভিন্ন জায়গায় করছেন। ঠিক আছে, তো এটা আমরা দেখে নিলাম মাঝের অঞ্চলটা। এবারে সপ্তদ্বীপ সপ্ত সমুদ্র বাকি আছে। 6 মোর আইল্যান্ড, একটা আইল্যান্ডের কথা বর্ণনা করলাম জম্বুদ্বীপ, তার মধ্যে এত ডিটেলস। আরো 6টা আইল্যান্ড রয়েছে বা আরো 6টি দ্বীপ রয়েছে এবং ওশেন্স রয়েছে। ইন দ্য মিডিল অফ পুষ্কর দ্বীপ, পুষ্কর দ্বীপ মানে হচ্ছে লাস্টের যে দ্বীপটা, এই যে দেখো মাঝে হচ্ছে জম্বুদ্বীপ, এই সাদা জিনিসগুলো হচ্ছে ওশেন বা সাগর, আর তার মাঝে বিভিন্ন যে রং দেওয়া আছে এগুলো হচ্ছে একটা দ্বীপ। এই লাস্টে যে লাল রঙের এটা হচ্ছে পুষ্কর দ্বীপ। ঠিক আছে, আর তার বাইরে এটা গোল্ডেন ল্যান্ড, তার বাইরে এটা লোকালক মাউন্টেন, লোকালক মাউন্টেনের বাইরে অন্ধকার, আলো পৌঁছায় না, আলোক বর্ষ। তো ইন দ্য মিডিল অফ পুষ্কর দ্বীপ মানসোত্তরা মাউন্টেন রয়েছে পুষ্কর দ্বীপের মাঝে, এখানে সূর্যের ভ্রমণ পথ মানসোত্তরা মাউন্টেন।
এবং এই মনসোত্রা মাউন্টেনের উপরও 4টে ডেমিগডের 4টে রিসোর্ট আছে সেখানে আরো এক্সট্রা, যেমন বিভাবরী, নিমলোচা, দেবধামা, সংযমনী, এরকম বিভিন্ন রয়েছে, বিভিন্ন ডেমিগডদের রিসর্ট রয়েছে। যেমন এটা মুন গড উত্তর দিকে, পশ্চিমে হচ্ছে বরুণের, পূর্বে হচ্ছে ইন্দ্রের, দক্ষিণে যম, এরকম ভাবে বিভিন্ন রিসর্ট রয়েছে। তো এইটা দেখো বর্ণনা করা হচ্ছে বিভিন্ন ডাইমেনশন দিয়ে। তো জম্বু দ্বীপটা এই ছোট, এটা হচ্ছে পুষ্কর দ্বীপ। এখানে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে একটা দ্বীপ থেকে যখন আমি তার পরের দ্বীপটাতে যাব, পরের দ্বীপটার যে উইথ সেটা আগের দ্বীপের ডবল। ঠিক আছে, মানে এই জন্য দেখো পুষ্কর দ্বীপটা সব থেকে চওড়া, তার ঠিক ভেতরে যেটা আছে শাকত দ্বীপ, সেটা পুষ্কর দ্বীপের যতটা চওড়া তার থেকে হাফ, তার ভেতরে যেটা যে ক্রঞ্চ দ্বীপ সেটা শাকত দ্বীপের হাফ। তো এরকম করে বিষয়টা রয়েছে। এবং এখানে দেখো সূর্যের যে গতিপথ সেটাও দেখানো হচ্ছে, এটা মনসোত্রা মাউন্টেন। এখানে দেখো 1 2 3 4 করে যে দেওয়া আছে সেটা হচ্ছে দেবধানী, সংযমানী, নিমলোচনী, বিভাবরী, বিভিন্ন ডেমিগডদের অ্যাবোর্ড। আর এখানে একদম মাঝে একটা ডট রূপে সেটা বোঝা যাচ্ছে জম্বুদ্বীপ। ঠিক আছে, আমি আর বেশি ডিটেলসে যেতে চাই না, একটা বেদিক কসমোলজি কভার করা যাবে। আর একটা স্মল জিনিস বলে দিই যে এই এই যে ভূমণ্ডল যেটাকে আমরা ভাবছিলাম ডিস্কের মতো এতক্ষণ, সেখানে আরেকটা ডিটেলস রয়েছে, এটা অ্যাকচুয়ালি ডিস্কের মতো নয়। এটা এমন একটা ডিস্ক যার মাঝটা একটু উঁচু, এই রকম ধরনের দেখতে, সাইড ভিউ থেকে দেখলে সেটা এরকম দেখা যাবে। এবং দেখো তার ঠিক উপরে মাউন্ট মেরু রয়েছে, দেখতে পাচ্ছি, এটা আরেকটা ধরনের ভার্টিক্যাল স্ট্রাকচার। এইটা হচ্ছে ভূমণ্ডল, এই যে অঞ্চলটা ব্রাউন রঙের, এই ভূমণ্ডলের দেখো এখানে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল রয়েছে। মানে বেসিক্যালি একটা এরকম মালভূমির মতো অঞ্চল, তার ভিতরে গ্রুভ আছে বিভিন্ন, মানে সুড়ঙ্গের মতো করে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। আর তার উপরে রয়েছে মাউন্ট মেরু। এটা এটা হচ্ছে সূর্যের গতিপথ, রাহু কেতু চন্দ্রের গতিপথ, তারপরে 28টি নক্ষত্র, শুক্র, মার্কারি, জুপিটার, বিভিন্ন প্ল্যানেট, স্যাটার্ন ইত্যাদি রয়েছে, সপ্তঋষি রয়েছে। তার উপর এগুলো এগুলো এটা হয়ে গেল অন্তরিক্ষ, এখানে বিভিন্ন প্ল্যানেট রয়েছে। তার উপরে ধ্রুবলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক। ঠিক আছে, এবং দেখো এর নিচে অনন্ত শেষকে দেখা যাচ্ছে, তিনি ভূমণ্ডলকে ধরে রেখেছেন। আর দেখো লোকালোকা মাউন্টেনের হাইটটা দেখো, সেই যে লোকালোকা মাউন্টেন যার বাইরে হচ্ছে আলোকবর্ষ, তার হাইটটা দেখো। এই জন্য এখানে সূর্য, তো সূর্যের আলো পৌঁছাবে কোনোদিন বাইরে? তো এই জন্য পৌঁছায় না। এই লোকালোকা মাউন্টেন দুটো দেখানো হয়েছে, আবার কল্পনা শক্তি প্রচুর লাগবে বেদিক কসমোলজিকে ভালো করে বুঝতে চাইলে। এটি অ্যাকচুয়ালি দুটি নয়, এটা একটা ক্রস সেকশন। ওই ওই যে লোকালোক মাউন্টেন সেটা হচ্ছে একটা সার্কুলার মাউন্টেন, কিন্তু আমি যদি এটাকে লঙ্গিচুডানালি সেকশন করি আমি দুটোই দেখতে পাবো। তো এটা কিছু করার নেই, তোমার কল্পনা করতে হবে। এটা একটা লঙ্গিচুডিনাল সেকশন দেখানো হচ্ছে। ঠিক আছে, এত ডিটেলস না বুঝলেও কোনো অসুবিধা নেই। মেন বিষয় হচ্ছে যে একটা এত কিছু বর্ণনার একটা উদ্দেশ্য যে অ্যাপ্রিসিয়েট করা যে ভগবান কি লেভেলের ইঞ্জিনিয়ার। তো সেটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি দেন ইট ইজ ফাইন। ওকে, তো আমরা তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে এই জায়গাটা কভার করে নিয়েছি, এটাও কভার করলাম, ভার্টিক্যাল স্ট্রাকচার। আজকে ভূমণ্ডলের স্ট্রাকচারও কভার করে নিলাম। ফিফথ ক্যান্টো যখন হবে তখন আমরা ডিটেল নোটস এটার উপর হবে, হয়তো জানি এই জায়গাতে হয়তো অনেকে অনেক কিছু নোটস বানাতে পারলে না, ওয়েট করো টিল ফিফথ ক্যান্টো, তখন ডিটেলসে প্রত্যেকটা জিনিসের নোটস থাকবে তোমাদের কাছে। আপাতত এইটুকু স্ট্রাকচার মনে রাখো যে একটা মাঝে লোকালোক মাউন্টেন আছে, তার বাইরে আলোকবর্ষ, তার ভেতরে হচ্ছে সুবর্ণ অঞ্চল, সপ্তদ্বীপ, সপ্ত সমুদ্র, ঠিক তার মাঝে জম্বুদ্বীপ, জম্বুদ্বীপের মধ্যে 9টে ডিভিশন। নবম যে ডিভিশন সেটা হচ্ছে ভারতবর্ষ, তার নবম খণ্ড হচ্ছে ভারতখণ্ড, সেইখানে আমাদের পৃথিবীর লোকেশন, সুমেরু পর্বত, তার উপরে বিভিন্ন ডেমিগডদের বিভিন্ন রিসর্ট রয়েছে। আর একদম লাস্টের যে দ্বীপ পুষ্কর দ্বীপ, সেইখানে মনসোত্তরা মাউন্টেনের উপর সূর্যের গতিপথ। ঠিক আছে, তো এই জিনিসগুলো কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই চলবে, বেশি কিছু জানার দরকার নেই। তো দ্যাট কমপ্লিটস দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ডের ডেসক্রিপশন। গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, সদাশিব লোক অ্যান্ড মেটেরিয়াল ওয়ার্ল্ড আমরা কভার করলাম।
এবারে শুধু বাকি থাকলো বিভিন্ন অবতারদের বর্ণনা। ভগবানের কত রকম অবতার হয়, কোন অবতার কখন আসছে, কখন কখন কাদের আসার টাইম স্কেডিউল, কখন তাদের রিলেটিভিটি অফ টাইম, মন্বন্তরের কনসেপ্ট, এই জিনিসগুলো আলোচনা করবো আমরা। ওকে, ঠিক আছে। তো কোয়েশ্চেন থাকলে বলতে পারো এরপর। এনিথিং যা ডিসকাস করা হয়েছে, মানে মেটেরিয়াল ওয়ার্ল্ড বা গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, সদাশিব। ওকে, প্রিয়াঙ্কা মাতাজি জুম থেকে। হরে কৃষ্ণ প্রভু। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু, বলছিলাম যে ওই যেখানে জম্বুদ্বীপের ওই জায়গাটা কনসেপ্ট বললেন, ওখানটায় জম্বুদ্বীপের ওই জায়গাটা বললেন যে ওখানটায় পৃথিবী, আর তার 7টা দ্বীপ পরে ওইখানটায় হচ্ছে যেখানে সূর্যের যে গতিপথটা, ওই জায়গাটা মানে পৃথিবী আর সূর্যের মাঝে কি এতটাই সেই জায়গাটা বুঝতে পারলাম না। হ্যাঁ, কোয়েশ্চেনটা কি আরেকবার? মানে আমাদের ওই যে চারটা দেখালেন, ওইখানে হচ্ছে জম্বুদ্বীপের ওইখানটায় হচ্ছে পৃথিবী, এইটা বললেন। হ্যাঁ, আর কতটাই ডিস্টেন্স, রাইট, ঠিক। তো এইখানে শুধু তুমি হরাইজন্টাল ডিস্টেন্সটা দেখতে পাবে, ভার্টিক্যাল ডিস্টেন্স দেখতে গেলে আরেকটা যে ছবি শেয়ার করেছিলাম সেইখানে দেখো, যদি তুমি ওই কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো তাহলে বুঝতে পারবে যে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদিও x1 y1 আর একটা পয়েন্ট x2 y2, সেই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে? স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। মানে হরাইজন্টাল ডিস্টেন্স আর ভার্টিক্যাল ডিস্টেন্স এই দুটো স্কোয়ার করে অ্যাড করলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ইউক্লিডিয়ান ডিস্টেন্স সেটা পাওয়া যাবে। তো সেজন্য এই যে ছবিটা তোমরা দেখছো এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন, আর আমরা আরেকটা দেখলাম সেটা হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন। সেই ছবিটা হচ্ছে এটা, হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ এইটা বটে, এইটা বেসিক্যালি। তো এটা হচ্ছে ভার্টিক্যাল প্রজেকশন। তো ভার্টিক্যাল প্রজেকশনে দেখো পৃথিবী আছে এইরকম একটা জায়গাতে এবং সূর্য আছে এরকম জায়গাতে, মোটামুটি সেম লেভেলে রয়েছে। তো ভার্টিক্যাল ডিস্টেন্স সেরকম কিছু নেই, তো পুরো ডিস্টেন্সটাই হরাইজন্টাল ডিস্টেন্স। এখানে একটা উল্লেখযোগ্য কোয়েশ্চেন আছে যেটা বেদিক কসমোলজিতে নেওয়া হয়, যে পৃথিবী থেকে চন্দ্রের ডিস্টেন্স আমরা জানি কাছে, কিন্তু শিল প্রভুপাদ বলবেন, শিল প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে চন্দ্রলোক অনেক দূরে, সূর্য অনেক কাছে। তো এটা নিয়ে কন্ট্রোভার্সি চলে এসেছিল যে সায়েন্স তো বলে চন্দ্র কাছে, শিল প্রভুপাদ বলছে চন্দ্র দূরে, কি বলতে চাইছে? তো ভালো করে বুঝতে হবে, শিল প্রভুপাদ ভার্টিক্যাল স্ট্রাকচারের কথা বলছেন, কারণ শ্রীমদ ভাগবতমে ভার্টিক্যাল স্ট্রাকচারের কথা বলে। তো ভার্টিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এখানে পৃথিবী আর এইখানে চন্দ্র, তাহলে ভার্টিক্যালি উপরের দিকে অনেকটা যেতে হবে চন্দ্রলোকে পৌঁছাতে। আর ভার্টিক্যালি আমি যদি সূর্যের যে গতিপথ সেটা সেম লেভেলের আছে পৃথিবীর, তাহলে ভার্টিক্যাল ডিস্টেন্স প্রায় 0 সূর্য আর পৃথিবীর মধ্যে। হরাইজন্টাল ডিস্টেন্স রয়েছে সেটার কথা ধরা হচ্ছে না। তো সেই হিসাবে বলা হচ্ছে চন্দ্রলোক দূরে। যত উপরের দিকে যাব, যেমন আমরা বলি যে বৈকুণ্ঠ অনেক দূরে, সেটা হচ্ছে উপরের দিক থেকে, ভার্টিক্যাল ডিস্টেন্সের দিক থেকে। তো ভার্টিক্যাল ডিস্টেন্সের দিক থেকে চন্দ্রলোক দূরে। তো যাই হোক, এটা একটা সাইড ইনফরমেশন ছিল। তো ইয়েস, পৃথিবী আর সূর্যের যে ডিস্টেন্স তার মাঝে ওইরকম 6টা দ্বীপ আর 6টা ওশেন ঢুকে যাচ্ছে। পূজা দত্ত মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। প্রভু, এখানে আমি একটা কোশ্চেন, মানে রিলেটেড নয় বাট রিলেটেডই, মানে কোশ্চেনটা হচ্ছে যদি এইভাবেই মানে সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড, তাহলে এখানে আদিম মানুষের কি কনসেপ্ট? আদিম মানুষের কনসেপ্ট হচ্ছে আদিম মানুষ এখনো আছে, আদিম মানুষ তখনও ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হিস্টোরিয়ানরা আমাদেরকে যে হিস্ট্রিটা পড়ায় যে আদিম প্রস্তর যুগ, তারপর লৌহ যুগ, তাম্র যুগ ইত্যাদি এলো, এটার কোনো এভিডেন্স নেই, কেউ ভিডিও রেকর্ডিং করেনি। তাই একবার অন্ধের মতো বিশ্বাস করার কিছু নেই। ওটা ওদের একটা হাইপোথিসিস। আমাদের স্ক্রিপচার্সে আরেকটা হাইপোথিসিস লেখা আছে যে তুমি যদি বলো আজ থেকে 2 মিলিয়ন বছর আগে কি ছিল, লোক বলবে কিছুই ছিল না, উন্নত মানুষ সৃষ্টি হয়নি তখন। কি সব আছে না, নিয়ান্ডারথাল, ক্রোম্যাগনন, জাভা মানব, পিকিং মানব ইত্যাদি সব কথা বলতে আরম্ভ করবে। কিন্তু 2 মিলিয়ন ইয়ার আগেও কি ছিল? রামচন্দ্র ছিলেন তখন, তার থেকে সফিস্টিকেটেড হিউম্যান বিং কেউ হতেই পারে না, এটা আমাদের বিলিফ। এবং তার সপক্ষে প্রমাণ দিয়েছি এসএসআর সেমিনার, প্রচুর আউট অফ দি বক্স আর্টিফ্যাক্ট পাওয়া গেছে। 600
মিলিয়ন ইয়ার আগেও পাওয়া যাচ্ছে মানুষের ব্যবহৃত জিনিস, তাই কি করে সেটা সাপোর্ট করবে? মডার্ন হিস্ট্রি বলে আজ থেকে 40,000 বছর আগে মানুষ এসেছে, মডার্ন মানুষ। তো ক্লিয়ারলি নিজেদের জালে নিজেরাই ফেসে যায়। অনেক সময় ভুল বেরোয়, যেগুলো যেগুলো ওরা মেলাতে পারে না বলে ওগুলোকে ইগনোর করো, যা হোক করে মানে ভগবানকে মানবো না, বাকি সবকিছু মানতে রাজি আছি। তো এরকম করলে আর কি করা যাবে? আজকাল ইসকন এবং বিভিন্ন সায়েন্টিফিক অর্গানাইজেশন যারা সায়েন্টিফিক্যালি স্পিরিচুয়ালিটিকে প্রেজেন্ট করে, তাদের সংস্পর্শে এসে মানুষ সচেতন হচ্ছে, সব জিনিসকে বিশ্বাস করবে না, মানুষ নিজেরা যুক্তি দিয়ে বুঝতে শিখছে। তো রিয়েলিটি হচ্ছে এটাই। আদিম মানব এখন আছে, তুমি বনে জঙ্গলে যাও না, তুমি ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাও, আদিম মানব দেখতে পাবে সেখানে এখন। তো সমস্ত স্পিসিস সবসময়তেই আছে, কিন্তু তার মানে এটা মানে নয় যে 2 মিলিয়ন বছর আগে শুধুমাত্র আদিম মানুষ ছিল না। রামচন্দ্রের মতো, রামচন্দ্র, ভরত, শত্রুঘ্ন, এই যে রাবণের বংশধর, তাদেরকে আদিম বলা যেতে পারে, রাক্ষস টাইপের দৈত্য। তো সব ক্যাটাগরি ছিল, এটি হচ্ছে বিষয়। মহাভারত আজ থেকে 5,000 বছর আগে সেখানেও সফিস্টিকেটেড হিউম্যান বিং ছিল। কত সুন্দর সুন্দর পুষ্পক বিমান ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আমরা দেখেছি আমাদের শাস্ত্রে। সেলফ অ্যাকোমোডেটিং এরকম কার এখন বার করতে পেরেছে যে লোক সংখ্যা দেখে কার নিজের সাইজটাকে চেঞ্জ করবে? সেটা হচ্ছে পুষ্পক পুষ্পক বিমানের ক্যারেক্টারিস্টিক্স। অ্যাকচুয়ালি গ্রস সায়েন্স দিয়ে এগুলোকে ম্যানিফেস্ট করা ডিফিকাল্ট আছে। আগেকার দিনে সাটেল সায়েন্স ছিল, মন্ত্র পাওয়ারফুল ছিল, এবং মানুষ, ব্রাহ্মণদের শক্তি ছিল, ক্ষত্রিয়দের শক্তি ছিল। এই যে অর্জুন মন্ত্রের মাধ্যমে একটা বানকে আহ্বান করতেন, এইসব করা যাবে না। মন্ত্রের শক্তিটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কারণ মন্ত্রের শক্তি ডিপেন্ড করে পিওরিটির উপর। কলিযুগে পিওরিটি নাই, তো মন্ত্র কি কাজ করবে? আর মন্ত্রের শক্তি ব্যতীত এত অ্যাডভান্স সায়েন্স ডেভেলপ করা ডিফিকাল্ট আছে। মানে ওটা ওটা করতে সায়েন্টিস্টরা হিমশিম খেয়ে যাবে। করে দেবে হয়তো, যা হোক করে একটা জুগাড় লাগিয়ে, যেমন এরোপ্লেন বানানো হয়েছে, উড়ছে, সেটা ভালোই জুগাড় লাগিয়ে, কিন্তু সেটা মন্ত্রের শক্তির মতো অত ইজিলি ওড়ে না। যেমন পুষ্পক বিমান যতটা ইজিলি ওড়ে, যতটা তার মধ্যে ফ্লেক্সিবিলিটি রয়েছে, অতটা ফ্লেক্সিবল হতে পারবে না, কিন্তু কিছু একটা করবে সিমিলার। তো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, শ্যাম হরিপদ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ তো প্রণাম। আজকে আপনি তো করলেন খুব আন্তরিক ভাবে, কিন্তু আমার কাছে আজকে একটুকু মানে ইটস আ হার্ড ট্যাবলেট, আই মিন ইস্যু আর কি, আহ, মানে একটু গুলিয়ে যাচ্ছিল। হ্যাঁ, অনেক তা আমি ইনফরমেশন একটা আছে। আপনার কাছে আপনাকে একটা অনুরোধ করব, যদি এটাকে একটু সামারাইজ করে উইথ পিকচার, যদি, আমি জানি না এটা কিভাবে হবে, যদি করা যায় এবং আমাদের জন্য দেন, মানে কি একটু সময় নিয়ে এটাকে দেখা। আর আপনি বলছিলেন, কারণ আপনার আর আমার পক্ষে ওই কার্সারটাকে ফলো করা এত দ্রুত পারছিলাম না আর কি, কোথায় যে কার্সারটা আছে তার মধ্যে আপনি বলতে বলতে বেরিয়ে যাচ্ছেন। তো যদি যদি এটাকে একটু সামারাইজ করে উইথ পিকচার কোনোভাবে করা যায়, তাহলে একটু ধৈর্য ধরে এটাকে পড়লে অনেক লাভবান হতাম। তো ঠিক। মানে আমি একটুকু পিছিয়ে পড়া মানুষ, তো আমার পক্ষে এটাকে এতটা মানে আহ, এর আগে পর্যন্ত আমি খুব মানে খুব খুব রসালো লেগেছে প্রভু। আজকেরটা মনে হলো যেন কুইনাইন গিলছি, বুঝলেন তো, মানে ঠিক ধরে উঠতে পারছি না, মাফ করবেন প্রভু এইভাবে বলছি বলে। তো একটু যদি আজকে এটা করা যায়। হ্যাঁ, ইনফরমেশন অনেক ছিল, তো আমি এটা কি করব, নেক্সট হ্যাঁ, দিন আমি একটা সামারি নোটস দিয়ে দেবো। তো তাতে মনে হ্যাঁ, রাখতে সুবিধা হবে, কারণ প্রচুর ইনফরমেশন রয়েছে, প্রচুর। তো এত ইনফরমেশন মনে রাখা যাবে না। যে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা আমি একটা ছবি ড্র করে সেখানে হ্যাঁ, হ্যাঁ, ওটা পয়েন্ট করে, যেমন ছোটবেলায় আমরা করতাম না ঠিক, বায়োলজিতে, কোনো ছবি এঁকে চিহ্নিত করে, হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, একটা নোটসের মতো দিয়ে দেবো, তাহলে হ্যাঁ, মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ প্রভু, হ্যাঁ, ঠিক একটা ছবি সহ যদি এটা হয় খুব ভালো হয়। অনেক ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু আপনাকে, ধন্যবাদ প্রণাম। Yes, বিক্রম ধাবল প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডায়ত প্রণাম। কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। হুম, আজকের ক্লাসটা সত্যি বলতে মানে অর্ধেক জিনিস মাথার উপর দিয়ে চলে গেছে। বাট একটা যে আমার কোশ্চেন ছিল, যে আপনি যে গঙ্গা মাতার পাতটা বললেন, সেটা শুনেছিলাম যে শিবজির জটাতে হুম ধরেছিল, তারপর সেখান থেকে একটা ইয়ে বার করে তারপরে গঙ্গা আমাদের পৃথিবীতে আসে, হুম কিন্তু সেটা এখানে আপনি বললেন না। হ্যাঁ, সেই সব স্টেপ আছে মাঝে। এখানে বেসিক্যালি গঙ্গা কোন কোন রিজেনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটার কথা বলা হয়েছে। এর মধ্যে বিভিন্ন পার্সোনালিটি ইনভলভ আছে, সেই পার্সোনালিটি গুলো দেখা হয়নি। যেমন শিবজি সগর মহারাজ নিয়ে এসেছিলেন, কোনো ব্যক্তিকে এখানে দেখানো হয়নি। কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেইটুকু গতিপথ দেখানো হয়েছে।
ঠিক আছে, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, আমরা যখন পড়বো ডিটেলসে আমরা দেখবো যে কোন পাত দিয়ে গঙ্গা এসেছে, তখন ফুল ডিটেলসে আমরা সেটা দেখতে পারি। কিন্তু এই সেমিনারে আমি এত ডিটেলস চাইছি না, বেশি ইনফরমেশন হলে কনফিউজ হয়ে যাবো আমরা। ওকে, ঋষিরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, ভূর লোকটা আমরা অনেকটাই দেখলাম, কিন্তু আমরা ওই পৃথিবীতেই বাস করছি, তো হিউম্যান ফর্ম অফ লাইফটা শুধুমাত্র কি এই প্ল্যানেটেই আছে, নাকি ভূর লোকের আরো অনেক জায়গায় আছে? না, এই যে এইমাত্র আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে, এই ধরো জম্বুদ্বীপের মধ্যেই বিভিন্ন ব্যক্তি যে ওয়ার্শিপ করছে না, তো হ্যাঁ, বিভিন্ন ইনহ্যাবিটেন্টস রয়েছে আমাদের পৃথিবীতে, এইখানে ভারতবর্ষে কিম পুরুষ বর্ষও রয়েছে হিউম্যান বিংস, তারা আরো উন্নত ধরনের হিউম্যান বিংস। হরিবর্ষ, ইলাব্রত বর্ষে শিবজি তার অ্যাসোসিয়েট রয়েছেন, মানে ওরা প্রায় নিয়ে ডেমিগডও নয় আবার হিউম্যানও নয়, এরকম মাঝামাঝি পর্যায়ে। তো তো প্রভু সেটি ওদের ওরা মানে মানে ভূর লোকের তো সবাই বলেছেন কি ওই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে ভগবত ধাম যাবেন, তো এনাদের কি হরে কৃষ্ণ মহামন্ত্র আছে নাকি আলাদা কোনো মানে হুম, মাধ্যম আছে? তো এই কনসেপ্টটা হচ্ছে আবার সেই কর্মভূমি ভোগভূমির কনসেপ্ট, তো এটা কোয়েশ্চেন অ্যান্সারে নিতে চাই না, মেন সেশনে নিতে চাই। আমি যেটা বুঝতে পারলাম এই সেশনটা আরেকবার সামারাইজ করার ইম্পর্টেন্স রয়েছে, তো কালকে আমি এটা সামারাইজ করব, আর তার সাথে যে ভোগভূমি কর্মভূমির কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা যখন দেখছি যে ভূলোক থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তো বেসিক্যালি সেই ভূলোকের মধ্যে ভারতবর্ষ, ওকে। এই ভারতবর্ষকে বলা হচ্ছে কর্মভূমি, আর বাকি হচ্ছে ভোগভূমি। মানে স্বর্গে কেউ যদি এনজয় করে, কিছুটা বেঁচে থাকে পুণ্য তার, হ্যাঁ, সেই বেঁচে থাকা পুণ্যটা নিয়ে এই আরো বিভিন্ন বর্ষে এনজয় করে তারপর ভারতবর্ষে ফিরে আসে। আচ্ছা, মানে ভূর লোকেরও মানে ওই ভারতবর্ষই হচ্ছে কর্মভূমি, বাকি হ্যাঁ, ওইগুলো ভোগের। ইয়েস। তো সেই জন্য ভক্তি অ্যাকচুয়ালি ভারতবর্ষেই হয়, এবং এখান থেকে তাই বলে ভারত ভক্তিতে মানুষ যাবে? বাকিগুলোর থেকেও হতে পারে। ভক্তি স্থান কাল পাত্রের বিচার করে না, কেউ যদি বলে স্বর্গলোক থেকে আমি যাবো ডাইরেক্ট গোলক, ইট ইজ পসিবল, কিন্তু হুম। ফেভারেবল নয় জিনিসটা। স্বর্গতে এত এনজয়মেন্ট, ডিস্ট্রাক্টেড হতে পারে, এইখানেও এনজয়মেন্ট রয়েছে, তো সেই জন্য ডিস্ট্রাক্টেড হতে পারে, কিন্তু ভারতবর্ষে ডিস্ট্রাকশন কম। মানে নরকের মতো কষ্টও নেই, আবার স্বর্গের মতো আনন্দ নেই, একটা মধ্যম নাতিশীতোষ্ণ আবহাওয়া, ভক্তির জন্য খুব ভালো। তো সেটা হচ্ছে ভারতবর্ষ, সেই জন্য এটা কর্মভূমি। ওকে, আচ্ছা, শুভপ্রভু। তো প্রভু ভারত ভূমি মানে ভারত ভূমি মনুষ্য জন্ম হইলো যার, ওইটা কি এটাকেই বলছে নাকি স্পেসিফিকলি জাস্ট? এই ভারতবর্ষের মধ্যে নবম খণ্ড হচ্ছে ভারত খণ্ড, সেই ভারত খণ্ড হচ্ছে পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে আবার ভারতবর্ষ রয়েছে। আচ্ছা। তো মহাপ্রভু যেহেতু আমাদের এই আর্থ প্ল্যানেটে এসেছেন, তো আমরা জেনারেলি পৃথিবীর মধ্যে যে ভারতবর্ষ সেটাকেই ধরবো। এবং কিন্তু একটা বিগার ভারতবর্ষও রয়েছে, এই যে দেখো এখানে হিমালয় রয়েছে, এটা অনেক বড় হিমালয়, যে হিমালয় ভারতবর্ষকে কিম্পুরুষ বর্ষ থেকে সেপারেট করছে, কিন্তু এই হিমালয়ের একটা ছোট প্রতিরূপ আমাদের ভারতের উত্তরে রয়েছে। ঠিক যেমন গোলক বৃন্দাবনের প্রতিরূপ রয়েছে, সেরকম এই পুরো ভূমণ্ডলের বিভিন্ন জায়গায়, বা অ্যাটলিস্ট এই কিছু কিছু জায়গার রেপ্লিকা আমাদের পৃথিবীর মধ্যে রয়েছে। মানে এই স্ট্রাকচারটা কমন, ইউনিভার্স যে এলিমেন্ট দিয়ে তৈরি পঞ্চমহাভূত, আমাদের শরীরটাকে অ্যানালাইজ করলেও সেই একই উপাদান দেখতে পাবে। তো শরীরটা হচ্ছে বিগার ইউনিভার্সের একটা স্মলার রেপ্লিকা। তো এই যে রেপ্লিকেশন জিনিসটা, এটা ভগবানের সৃষ্টির একটা বৈশিষ্ট্য, সবকিছুই বড় ফর্মে আছে আবার ছোট ফর্মেও আছে, সেম জিনিস। থ্যাংক ঠিক ইউ। আছে। হুম, শুভ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে তো কৃষ্ণ। আমার একটা ছোট্ট ডাউট ছিল, যে আপনি বললেন জম্মুদ্বীপের মধ্যে ভারতবর্ষ, আর ভারতবর্ষের মধ্যে ভারতখণ্ড যেখানে আর্থ আছে, ঠিক হুম আছে, তো আর্থ একটা প্ল্যানেট, তো জম্মুদ্বীপের মধ্যে আরো যে দ্বীপগুলো আছে সেগুলোর মধ্যে তো অনেক প্ল্যানেট আছে। হুম আছে। তো আর আমাদের যে আপার প্ল্যানেটারি সিস্টেম, মানে ভূগোলের লোক, সেখানে আপনি বললেন যে মুন বা আরো অন্যান্য যে সমস্ত নক্ষত্রগুলো আছে, আমরা হুম। মুনকে আমরা খালি চোখে দেখতে পাই, কিন্তু যে জম্মুদ্বীপের পাশে যে দ্বীপগুলো আছে আপনি যে বলেন, তো সেগুলোর মধ্যে যে প্ল্যানেট সেগুলো আমরা মানে কই দেখতে তো পারি খালি চোখে? আমরা যেটা দেখতে পাবো, আমরা অন্তরিক্ষকেই দেখতে পাবো না। মনে করো তার ভেতরে ভেতরে সমুদ্র রয়েছে, মানে লবণ সমুদ্রের বাইরে বেসিক্যালি আমরা কিছুই দেখতে পাবো না, ভগবানের মায়া শক্তির দ্বারা প্রত্যেকটা রিজিয়ন সেপারেট করা আছে।
আমরা স্পেসে গেলে লবণ সমুদ্রকেও দেখতে পাবো না, তো বাকি দ্বীপ দেখতে পাওয়া তো দূরের কথা। যতটা ভগবান অ্যালাউ করেছেন দেখতে পাবো, কিন্তু ভাগবতম পুরো রিয়েলিটিটা বলছে এই এই আছে। এবারে জীবের কোয়ালিফিকেশন অনুসারে সে সেরকম দেখতে পাবে, নারদ মুনি সবটাই দেখতে পাবে, আমরা দেখতে পাবো না। এটা হচ্ছে বিষয়। আমার প্রভু বলছিলাম যে মানে ও যে দ্বীপগুলো আছে সেগুলো তো ভূলোকের মধ্যে, আর মুন বা এইসব গুলো তো ভূগর্ভ লোকের মধ্যে, তো ডিস্টেন্সটা তো মানে ওটা তো দূরে হচ্ছে, আর ভূলোকের মধ্যে এটা কাছে হচ্ছে, তাহলে ওটা দেখতে পাচ্ছি এটা কেন না? ওই রকম ব্যাপার, ওইটাই তো, এরকম লজিক লাগানো যাবে না যে এটা কাছে রয়েছে, কারণ ভূলোকটা ওরকম ভাবে ডিভাইডেড নয়। আমরা যে ধরো চন্দ্রলোক দেখছি, আমরা চন্দ্রলোককেও পুরোপুরি দেখতে পাচ্ছি না। তুমি হয়তো এরকম ভাবছো যে এটা হায়ার হায়ার প্ল্যানেটকে দেখতে পাচ্ছি, কিন্তু কাছেরটাকে কেন দেখতে পাচ্ছি না? চন্দ্রলোককেও আমি দেখতে পাচ্ছি না, চন্দ্রলোকের একটা 3D প্রজেকশন দেখি আমি, কিন্তু ভগবানের মায়ার দ্বারা এটা সেপারেট করা আছে যে না, বাকি বর্ষগুলো দেখা, মানে বাকি বর্ষগুলোই দেখতে পাবো না জম্বুদ্বীপের। আমি ভারতবর্ষের থেকে বাইরে বেরিয়ে কিমপুরুষ বর্ষে গেলেই কি আমি হনুমানকে দেখতে পেয়ে যাবো নাকি? সেটাই করতে পারবো না। তো লবণ সমুদ্র পেরিয়ে বাকিগুলো দেখা তো ডিফিকাল্ট। তো ভগবান কি বলেছেন, এই রিজিয়নটি হরাইজন্টালি সীমাবদ্ধ, আর এর উপরে কিছুটা অন্তরিক্ষ দেখতে পাবে, বাস এটি হচ্ছে তোমার লিমিট, এর বাইরে কিছু আশা করো না। তো সেটাই দেখতে পাচ্ছি। এই জন্যই বলা হচ্ছে ঈশাবাস্যম ইদম সর্বম, ঈশাবাস্যম জগৎ সর্বম যৎকিঞ্চ জগত্তাম জগৎ তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা মা গৃহা কশ্যস্বিদ্যনম। ভগবান যতটুকু দিয়েছে সেটা নিয়ে স্যাটিসফাইড থাকতে হবে, এর বাইরে দেখতে পাবো না। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। ওকে, মধুমিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আমার একটু কনফিউশন আছে, এটা হচ্ছে যে মানে আমি জানি না প্রসঙ্গ হতো কিনা। তো ব্যাপারটা হচ্ছে আপনি বললেন যে সান আর মুন, তো আমাদের যে সৌর পরিবার আছে সেখানে মিডিলে সান আছে, তো এই সান কি মানে ওই সানটাই, হ্যাঁ, ওই শানি এটাই বলতে চাইছেন? ইয়েস, কিন্তু আমি আবার কিন্তু বলেছি। মানে আর এটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, তো মডার্ন সায়েন্স আমাদের স্পেসকে একভাবে ডিফাইন করে, আর বেদিক কসমোলজি স্পেসকে আরেকভাবে ডিফাইন করে। তো বেদিক কসমোলজিতে আর্থকে রেফারেন্স রেখে সবকিছুকে ডিসক্রাইব করা হয়, আর মডার্ন যে অ্যাস্ট্রোফিজিক্স সেখানে সানকে রেফারেন্স ধরে সবকিছুকে এক্সপ্লেন করা হয়। তো সেখানে আর্থকে যদি আমরা রেফারেন্স করি, তাহলে আর্থ রেফারেন্স এবং বাকি প্ল্যানেট এবং সূর্য তারা আমার রেসপেক্টে ঘুরবে। সেরকমই যদি আমি সূর্যকে রেফারেন্স ধরে দেখি, তাহলে মডার্ন সায়েন্স যে মডেল দিয়েছে সেটা, মডার্ন সায়েন্স অনুযায়ীও সূর্য মুভ করে। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি আছে সেটাতেও তো মানে অসংখ্য সান আছে, মানে সান মানে তো এত বড় মানে বর্তমানে যে ইয়েতে বলা হচ্ছে আর কি বৈজ্ঞানিক ভাবে যে সান মানে হচ্ছে একটা বড় নক্ষত্র, তাকে মানে সমস্ত গ্রহরা ঘুরছে। তো সেটা হলো আমাদের সৌর পরিবার, এছাড়াও তো অনেক সৌর পরিবার আছে। ইভেন যখন যশোদা মাকে দেখানো হয়েছিল, গোপালজি যখন দেখিয়েছিলেন, তো সেখানেও তো মানে যশোদা মা যে অসংখ্য সূর্য অসংখ্য চন্দ্র দেখতে পাচ্ছেন। তো তো সেইটা আমার মাথায় ঢুকছে না যে প্রভু। রাত্রের আকাশে আমরা যে তারা দেখি সেগুলো এক একটি সূর্য, তো ছোটবেলায় পড়েছি না, তো তাদেরকে সেইভাবে দেখছি, অসুবিধা কি আছে? কিন্তু আমাদের ঘরের সামনে যে সানটি রয়েছে সেইটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট নক্ষত্র। সানের থেকে আরো বড় নক্ষত্র থাকতে পারে, কিন্তু সানের ইম্পর্টেন্সটা সব থেকে বেশি বেদিক কসমোলজিতে, কারণ বিবস্বান ওখানে থাকে। ঠিক আছে, যেমন ধরো সপ্তর্ষি মণ্ডলেও বেদিক কসমোলজিতে দেখতে পাবো ওখানে 28টি নক্ষত্র রয়েছে, তো আরো অনেক নক্ষত্র রয়েছে সান ছাড়াও, সেটা বেদিক কসমোলজিও স্বীকার করে। কিন্তু সানের একটা স্পেশাল ইম্পর্টেন্স, স্পিরিচুয়াল ইম্পর্টেন্স রয়েছে, কারণ বিবস্বান সেখানে থাকেন। ঠিক আছে, জানি না তুমি এই কোয়েশ্চেনে বলতে চাইছিলে কিনা, আমি হয়তো বুঝলাম না ঠিকঠাক। তো যাই হোক, পার্সোনালি জানাতে পারো আরো ডিটেলসে যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে, ওকে। সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, আমার তো পুরোটাই মাথার উপর দিয়ে গেল, কিছুই তো সেরকম ভাবে বুঝতে পারলাম না। আর এমন হা করে শুনেছি প্রভু, জাস্ট নোটস একটা কিচ্ছু নিতে পারিনি, শুধু শুনে গেছি আমি। তো যতটা শুনেছি অর্ধেকের বেশি মাথার উপর দিয়ে গেছে। তো প্রভু প্লিজ কৃপা করে আরেকবার যদি সামারাইজ
পাওয়া যায়, সামারিটা পাওয়া যায়, তাহলে সত্যি খুব ভালো হয়। প্রভু, আমার আর একটা কোশ্চেন ছিল যে প্রভু, আহ, আমি কৌশিকের কাছেও শুনেছি বা অনেকের কাছেই শুনেছি যে প্যারালাল ইউনিভার্স। তো প্যারালাল ইউনিভার্স কনসেপ্টটা কি প্রভু? প্যারালাল ইউনিভার্সের যে কনসেপ্ট সেটা মডার্ন সায়েন্সে রয়েছে, এবং এটা খুব একটা প্রুভেন কনসেপ্ট নয়, এটা একটা হাইপোথিসিস, যেখানে বলা হচ্ছে যে বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন হয়। একটা ইন্টারপ্রিটেশন এরকম যে আপনি এই ইউনিভার্সে একটা কাজ করছেন, আপনারই আরেকটা ফর্ম অন্য ইউনিভার্সে অন্য কাজ করছে, এরকম। কিন্তু যাই হোক, প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট মডার্ন, সেটা একটা হাইপোথিসিস, সেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। সায়েন্টিস্টরা ভেবেছে ঠিক আছে হতে পারে, কোনো প্রুফ নেই এখনো, যতক্ষণ না প্রুফ হচ্ছে ওটাকে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। কিন্তু মাল্টিভার্সের কনসেপ্ট আমাদের বেদিক কসমোলজিতে আছে। মহাবিষ্ণু দেহ থেকে আনলিমিটেড ইউনিভার্স সৃষ্টি হচ্ছে, মানে একটি ইউনিভার্স নয়, আরো অনেক ইউনিভার্স রয়েছে, সেটা বেদা স্বীকার করে, এবং সেটা সায়েন্সও কথা বলে মাল্টিভার্সের ব্যাপারে। তো যেহেতু স্ক্রিপচারের সাথে মিলছে, সেটা আমরা মানতে পারি। তাহলে প্রভু, মাল্টিভার্সে কি মানে আমি যেমন এখানে আছি সেরকম আমারই কোনো ইয়ে মাল্টিভার্সে অন্য কোথাও আছে নাকি, সেরকম কিছু? না, বেদিক কসমোলজি অনুসারে বা শাস্ত্র অনুসারে আপনি একটা সময়ে একটা ইউনিভার্সেই থাকতে পারবেন, কারণ আপনি হচ্ছেন জীবতত্ত্ব। ভগবান হলে একই সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। ইয়েস। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। সুবাহ মুরারি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। তো ওই আপনি একটু খানিকক্ষণ আগে যেটা বলছিলেন যে ওই যে মানে একটা দুটো থিওরি, মানে আমাদের সোলার সিস্টেমের, যে একটা সানকে সেন্টার রেখে একটা আর্থকে সেন্টার রেখে, ওই আমিও অনেকদিন আগে ওটা দেখেছিলাম। দিয়ে আমি জাস্ট কয়েকদিন আগে আরেকবার দেখছিলাম ওই, মানে ওই আমাদের যে সদাব্রত দাস, যিনি ওই রিচার্ড এল থমসন বা কিছু একটা নাম, তো ওনার ওনার একটা মানে ভিডিও দেখছিলাম ওই টিওভিবির মানে চ্যানেলটাতেই ছিল। তো ওই চ্যানেলটাতে উনি একটা সুন্দর অ্যানিমেশন দিয়েছিলেন ওই, মানে যেখানে উনি দেখাচ্ছেন যে মানে যখন মানে উনি বলছেন যে আমাদের যে জিওসেন্ট্রিক আর হেলিওসেন্ট্রিক, যেটা একটা আর্থকে সেন্টার রেখে একটা সানকে সেন্টার রেখে, তো ওইটাকে মানে দুটোই ঠিক, মানে দুটো কনসেপ্টই ঠিক। কিন্তু যখন আমরা একটাকে স্পেসিফিক করে দিচ্ছি, মানে একটাকে মানে হয় আমরা সানকে মানে স্ট্যাচু ধরে নিচ্ছি বা আর্থকে স্ট্যাচু ধরে নিচ্ছি, তখন আমরা ওই কনসেপ্টটা আসছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি যে অ্যানিমেশনটা দেখাচ্ছেন ওটাতে আমি লক্ষ্য করলাম যে মানে সান এবং আর্থ দুটোই মুভ করছে আর কি। যখন আমরা মানে নির্দিষ্ট একটাকে স্পেসিফিক ধরে নিচ্ছি, আমাদের এরকম ধরনের কনসেপ্ট আসছে। কিন্তু উনি বলছেন যে এগুলো শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য, মানে দুটোই অ্যাকচুয়ালি ঠিক। তো ওই ওনার ওই অ্যানিমেশনটা থেকে খুব সুন্দর জিনিসটা বোঝা যাচ্ছে। তো এই আমাদের এই কি বলবো ভূমণ্ডলের উপরে সেরকম কোনো অ্যানিমেশন যদি থাকে, যদি আপনি দেন, তাহলে মানে জিনিসটা সবারই বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো একটা আমি কথা বলি, আগের দিনও বলেছিলাম যে বেদিক কসমোলজি নিয়ে আমি একটা প্রাইভেট সেমিনার করেছিলাম, কারণ এটাতে অনেক ডিফিকাল্ট কনসেপ্ট আছে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে স্ট্রং সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড দরকার, নাহলে বোঝানোই যাবে না। কেউ যদি স্ট্রং সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড না থাকে আর বেদিক কসমোলজি সেমিনার শুরু করে দেয়, দিয়ে তার মানে যে যে ডাউটগুলি আসবে সেই ডাউটগুলি ক্লিয়ার করার জন্য ভালোভাবে সায়েন্স জানতে হবে। তো সেই জন্য ইট ইজ নট রেকমেন্ডেড যে আমি ভালো করে যদি সায়েন্স নিয়ে পড়াশোনা না করছি, আমার ফিজিক্সের কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, স্পেশালি রিলেটিভ মোশন, রোটেশনাল মোশন, এইগুলো ক্লিয়ার না থাকলে তাকে কিন্তু কনভিন্স করা ডিফিকাল্ট হয়ে যাবে। তার মানে এমন এমন ডাউট ক্রিয়েট হয়ে যাবে যে সে শাস্ত্রের প্রতি সন্দেহ করতে আরম্ভ করবে। তো আমি সবাইকে বলছি যে কেউ যদি ইন্টারেস্টেড থাকে, একটা 3 দিনের আমার সেমিনার আছে বেদিক কসমোলজি। কিন্তু আমি প্রিকশন দিচ্ছি এটাই যে ভালো করে ফিজিক্স জানতে হবে, নাহলে কিন্তু ভক্তিতে এফেক্ট আসতে পারে, অনেকের এসেছে। তো সেরকম যদি হয় সেটাতে সব কিছু ডিটেলসে বর্ণনা করা আছে, সান এবং আর্থের কি মুভমেন্ট হয়। কিন্তু আমি রেকমেন্ড করবো যত জানার দরকার নেই। যদি খুবই ইন্টারেস্টেড হও তাহলে নিতে পারো, দেখতে পারো। সংক্ষিপ্ত অ্যান্সার হচ্ছে রিলেটিভ মোশন। আমি যদি ট্রেনে চেপে আছি, আমি দেখবো আমি ফিক্স, ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে সে মুভ করছে, প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছে সে দেখবে সে ফিক্স, ট্রেনে যে যাচ্ছে সে মুভ করছে। এবার যদি প্ল্যাটফর্মেও একজন দাঁড়িয়ে আছে, ট্রেনেও একজন বসে আছে, আর একজন হকার চা নিয়ে হেঁটে যাচ্ছে, সেই হকারের রেসপেক্টে দুজনেই মুভ করবে। তো বিভিন্ন পয়েন্ট অফ রেফারেন্স হতে পারে, সেখান থেকে বিভিন্ন রকম দেখা যেতে পারে। দিস ইজ শর্ট অ্যান্ড সিম্পল এক্সপ্লেনেশন, কিন্তু এর অনেক কমপ্লেক্স এক্সপ্লেনেশন আছে যেটা বেদিক কসমোলজি সেমিনারে কভার করা হয়। আমি সেটা এখানে একদমই
নিতে চাইছি না। তবে ইন্টারেস্টেড থাকলে ওটা দেখতে পারো, আমাকে পার্সোনালি পিং করো, আমি দিয়ে দেবো। ওকে, ফাইন। রোহন যাদব প্রভু। প্রভু আমি মেসেজ আপনাকে করেছিলাম কি ওই তো প্রভুরা মেনশন করলো কি হুম ওই স্পিরিটটা, তো আপনি যখন ওইটা এক্সপ্লেন করছিলাম তখনই আমি মানে আমার কাছে একটা কমেন্ট এই স্বয়ং ভগবান কেশব ভগবানের মানে ওনার একটা কমেন্ট ভাগবতমে উনি একটা লিখেছেন, তো আমি ওটা খুলে খুলে মানে আমি মিলাচ্ছিলাম, কেননা আমি এতটা বুঝতে পারছিলাম না যেহেতু আপনি মানে টোটালি ডিসক্রাইব করে যাচ্ছিলেন, তখন আমি ওটা খুলে নিয়ে ওটাই যখন দেখছিলাম, তো মানে প্রভু ওইটাই বলছিলাম উনি ওই জনটা আপনি বলছেন ওই ক্যান্টোতে এক্সপ্লেন করেছেন, তো ওইখান থেকে আমি মিলাচ্ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না অনেক কিছু। এই ফিফথ ক্যান্টোতে অ্যাস্ট্রোনমিক্যাল আওতার যেগুলো আপনি বলছিলেন, তো ওইখান থেকে আমি দেখছিলাম এগুলো আর কি, তো ওইখান থেকে একটুকু আমি জানতে পেরেছি। তো আমি কিন্তু আজকে নোটস গুলো মানে করতে পারিনি, যেহেতু মানে আজকে অনেক ডিটেল ভাবে ই করা হয়েছে, এক্সপ্লেনেশন করা হয়েছে, তো সেটাই বলছিলাম প্রভু। তো হ্যাঁ, প্রভুরা তো তো ওই নিয়ে আজকে কেউ নোটস নিতে পারবে। তো আমি যেটা বললাম যে প্রথম কথা, আমি ভিডিওটা আপলোড করব কালকে। নোটস আমরা নেব, কিন্তু আমি সবাইকে বলছি প্লিজ আরেকবার ভিডিওটা দেখো, থামিয়ে থামিয়ে পজ করে করে, ঠিক আছে? তারপরে আমরা যদি নোটস নিই তাহলে মাথায় ঢুকবে। ডিফিকাল্ট কনসেপ্ট, অনেক জিনিস একসাথে আছে, প্রচুর ইমাজিনেশন লাগবে, তো ডিফিকাল্ট, কিন্তু বারবার দেখলে ঠিক হয়ে যাবে। তো এটার উপর দুটো সেশন করব, ওইটা বারবার বারবার দেখলে থামিয়ে, যেখানে বুঝতে পারছো না থামাও, ভাবো, কল্পনা করো, তাহলে বুঝতে পারবে। কিংবা একটা নিজের মতো মডেল বানাও, একটা থালা নাও ভূমণ্ডল, তারপরে গ্লাস রাখো, সেটা হচ্ছে সুমেরু পর্বত, এইভাবে বোঝার চেষ্টা করো, ঠিক বুঝতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা আমি আপলোড করার পর আরেকবার দেখবে সবাই, তারপর আমরা কালকে নোটস নেব, সেখানে ড্র করে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং প্রত্যেকটা পদে আমরা কোয়েশ্চেন নেব, যে এই এতদূর পর্যন্ত ক্লিয়ার, তারপরে ক্লিয়ার, যতটা সরল করে এক্সপ্লেন করা যায় সেটা করব। এবং সেই কারণে অলরেডি এই গোলকা চার্ট ইজ বিকামিং কমপ্লেক্স, এর মধ্যে বেদিক কসমোলজি যদি নিয়ে আসি তাহলে আর কিছু বোঝা যাবে না বেসিক্যালি। তো ঠিক আছে, সেই জন্য একদমই যারা আগে এই সেমিনারটা কমপ্লিট করো, তারপরে যদি মনে হয় যে আমি খুব ইন্টারেস্টেড, আমার সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, তাহলে জানতে চাইলে আমি বেদিক কসমোলজি সেমিনার শেয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, তো গুগল মিট থেকে দুটো কোয়েশ্চেন নেবো, অলরেডি অনেক লেট আমরা। কঙ্কনা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম। প্রভু আজকে তো আমার শোনা হয়নি, জয়েন হতে পারিনি, তো সবার মাথার উপর দিয়ে গেছে, আমার জানি না কি হবে, 10 বার দেখতে হবে ভিডিও। তো প্রভু আমার একটা ডাউট আগের থেকে ছিল, আমি শুনেছিলাম যে আমাদের বৈদিক শাস্ত্রের যে ব্যাখ্যা এই ভূমণ্ডল নিয়ে বা গঠন নিয়ে হুম প্ল্যানেট সিস্টেমের, এবং আমরা যে ভূগোল আর সায়েন্সে পড়েছি, হুম মধ্যে ডিফারেন্স কি অনেকটাই আছে, মানে খুবই আমরা যেটা ভূগোলে সূক্ষ্মভাবে? পড়েছি সেটা হচ্ছে পৃথিবীকে বর্ণনা করা আছে ভূগোলে, তো পৃথিবীর মধ্যে যা বর্ণনা সেটাতে শাস্ত্রের সাথে কোনো অমিল নেই, কারণ তুমি পৃথিবীকে যেভাবে দেখছো শাস্ত্র পৃথিবীকে সেইভাবে এক্সপ্লেন করেছে। এখন ওই সৌরমণ্ডলের ডেসক্রিপশনে সেখানে একটু ডিফারেন্স রয়েছে, স্ক্রিপচার্সে পৃথিবীকে রেফারেন্স রেখে বর্ণনা করে, আর মডার্ন সায়েন্সে সূর্যকে রেফারেন্স রেখে বর্ণনা করে। তো ইন সিম্পল ফর্ম এটাই ডিফারেন্স, আর কিছু নয়, দুটোই ঠিক। মানে আচ্ছা। যেমন আমি তোমাকে বললাম, কেউ যদি ট্রেনের ভেতরে বসে থাকে, সে নিজেকে স্থির দেখছে, বাইরের লোকটা মুভ করতে দেখছে, তার এটা ওপিনিয়ন, সে জানালেও তুমি মুভ করছো। আর কেউ যদি বলে যে বাইরে দাঁড়িয়ে আছে, ট্রেনটা মুভ করছে, তো দুজনেই অ্যাকচুয়ালি কারেক্ট তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে। এর উপর আইনস্টাইনের পস্টুলেট রয়েছে। আইনস্টাইন মানে আমরা বলবো যে সে হলেও কিন্তু অ্যাকচুয়ালি ট্রেনটাই মুভ করছে, দিয়ে হাসবো আমরা যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রেনটাই মুভ করছে, যতই হোক। কিন্তু আরো যদি ডিপে ফিজিক্স জানি, আইনস্টাইন বলছে না দুটোই ইকুয়ালি সত্য। তো যাই হোক, সেটাতে আবার আমি যেতে চাইছি না, কমপ্লেক্সিটি বাড়বে। কিন্তু আপাতত এটাই রাখো, যার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সিচুয়েশনটাকে বর্ণনা করেছে, যেমন 6 আর 9 বর্ণনা করা হয় না, যে একদিক থেকে দেখলে 6, উল্টো দিক থেকে দেখলে 9, দুটোই ঠিক। হুম। তো সেরকম। আচ্ছা প্রভু। হুম, ওকে, নীলাঞ্জন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ। প্রভু দুটো ছোট প্রশ্ন আছে। একটা হচ্ছে যে প্রিয়ব্রত মহারাজ যখন ঘুরছিলেন, তাহলে তখন ভূমণ্ডলে কোনো রাত হতো না? ওই সময়তে হ্যাঁ, উনি যেহেতু কভার করছিলেন, রাত হতো না। আচ্ছা, আর ভাগবতম এরকম কোনো ডেসক্রিপশন আছে উনি কখন ওটা বন্ধ করলেন বা? হ্যাঁ, ডিসক্রিপশন আছে, এই 5th ক্যান্টোতে আছে।
তো উনি আচ্ছা ওনার সার্ভিস যতদিন করলেন চালিয়ে গেলেন, তারপর উনি যখন ডিভাইড করে দিলেন ওনার ছেলেদের মধ্যে, তখন তিনি ঘোরা বন্ধ করলেন। আচ্ছা। হুম। আর প্রভু আরেকটা জিনিস, যে আমাদের কাছে এই পুরো ভারত বর্ষটাকেই বলা হচ্ছে কর্মভূমি, তাই তো? ইয়েস। হুম। কিন্তু আমাদের কাছে পুরোটাও অ্যাক্সেসিবল নয়। পুরোটা অ্যাক্সেসিবল মানে নয়, শুধু ভারত খণ্ড আমরা যেতে পারি। আচ্ছা ভারত আচ্ছা। খণ্ড বা পৃথিবী, মানে ভারতবর্ষের যে বাকি নটা সেটাও অ্যাক্সেসিবল নয় আমাদের ক্ষেত্রে। এর বিভিন্ন হুম এক্সাম্পল দেখা যায়, যেমন ধরো এই মধ্বাচার্য, তিনি বেদান্ত সূত্রের উপর যে কমেন্ট্রি লিখেছিলেন সেটা উত্তর বদ্রীতে গিয়ে ব্যাসদেবের কাছ থেকে ভেরিফাই করে নিয়ে এসেছিলেন। ব্যাসদেব এখনো আছেন, ঠিক আছে? আচ্ছা বদ্রীনাথের উপরে একটা আনঅ্যাক্সেসেবল বদ্রী আছে, সেখানে ব্যাসদেব এখনো আছেন। তো ব্যাসদেবের কাছ থেকে সিগনেচার করে নিয়ে এসেছিলেন। মাধ্বাচার্যের একজন ডিসাইপল তাকে ফলো করার চেষ্টা করছিল, গুরুদেবের সাথে বিরহ অনুভব করছিল, সে কিছু দূর যাওয়ার পর সে আর যেতেই পারছে না। তো মাধ্বাচার্য যেহেতু পবন দেবের অবতার, তো সেজন্য একটা প্রবল ঝড় সৃষ্টি করেন, সে ঝড়ে করে তার ওই শিষ্যকে ওইখান থেকে আশ্রমে পৌঁছে দিয়ে আসেন, বলে তোমার দ্বারা হবে না, তুমি আমাকে ফলো কেন করছো? তারপর মাধ্বাচার্য কন্টিনিউ করেন এবং সেখানে গিয়ে ব্যাসদেবকে মিলিত হন। তো ওইগুলো হচ্ছে হায়ার যে বর্ষা, সেরকম জায়গাতে রয়েছে। তো সেই কারণে আহ যেহেতু মাধ্বাচার্য তিনি হনুমান, বায়ুদেব এবং ভীমসেন এই তিনজনের কম্বাইন্ড ইনকারনেশন ছিলেন, তিনি পেরেছিলেন। বা অর্জুন একবার গেছিল হায়ার বর্ষ থেকে দ্রৌপদীর জন্য কিছু ফ্লাওয়ার্স নিয়ে এসে, সহস্র দল বিশিষ্ট ফ্লাওয়ার নিয়ে এসেছিল, তো অর্জুন সেটা পারবে, হ্যাঁ, মাধ্বাচার্য সেগুলো পারবে, কিন্তু সাধারণ মানুষ পারবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আজকে আমরা এখানে সমাপ্ত করছি। যেটা বুঝলাম যে কালকে আমাদের আবার রিভিশন করতে হবে। তোমাদের এফোর্ট লাগবে, ডিফিকাল্ট টপিক, একবার কিন্তু ভালো করে রেকর্ডিংটা ভালো করে দেখে আসবে, তাহলে আমাদের সুবিধা হবে। যাতে যে নিজেদের মতো একটা চিত্র আঁকো নিজেরাই, চিত্রতে যদি কোনো ভুল থাকে তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। নিজেদের মতো একটা তৈরি করার চেষ্টা করো ওইটা দেখে, এবং ভিডিও থামিয়ে থামিয়ে নোটসও নিতে পারো, তাহলে আমাদের কাজ সুবিধা হয়ে যাবে। ভিডিও থামালে স্ক্রিন পজ হয়ে যাবে, যত খুশি নোটস নাও তুমি, আবার তারপর কন্টিনিউ করো, রাইট? ওকে, তো এখানে আজকে আমরা সমাপ্ত করছি। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। जय श्रील प्रभुपाद की जय। जय।